ম্যারেজ প্রপোজাল। পরিত্রা অর্নি। পর্ব 41 থেকে অন্তিম। সকালে সাইরার ঘুম ভাঙল দেরি করে। উঠে দেখল তুর্য পাশেই বসে ল্যাপটপে কাজ করছে। সাইরাকে চাইতে দেখেই তুর্য মুচকি হেসে বলল, গুড মর্নিং ওয়াইফি। সাইরার মনটা ভালো হয়ে গেল ঘুম থেকে উঠেই তুর্যকে পাশে দেখে। ঘুম ঘুম কণ্ঠে বলল, গুড মর্নিং। অফিসে যাননি আপনি? উহু। তুমি একটু সুস্থ হও, এরপর যাব। এখন উঠো। তুর্য উঠেতে বললে কি হবে? সাইরা যে উঠতে পারছে না। শরীরে একটুও শক্তি নেই তার। তুর্য নিজেই সাইরাকে সাহায্য করল উঠতে। সাইরা বিছানায় বসল। তুর্য বলল, চলো শাওয়ার নেবে। আমি একা যাব। তুর্য সামান্য হেসে বলল, তা হচ্ছে না বউ পাখি। তুমি একা শাওয়ার নিতে পারবে না। চলো আমার সঙ্গে। তুর্য সাইরাকে কোলে তুলে নিল। সাইরা জানে বলে ও লাভ নেই। এই লোক শুনলে তো তার কথা। তুর্য যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে সাইরাকে সাহায্য করল সবটাতে। নিজেই শাড়ি পরতিয়ে দিল। সাইরার হাতের ব্যান্ডেজ খোলা হবে আর একদিন পরে। কিন্তু এই 2 দিনেই সাইরা অতিষ্ঠ হয়ে গেছে। সাইরার আর ঘরে থেকেও ভালো লাগছে না। তাই আবদার করে বসল, দাদির কাছে যাব। তুর্য, যাই। তুর্য কেমন করে যেন তাকালো সাইরার দিকে। বলল, একা যাবে এই সিঁড়ি দিয়ে? হ্যাঁ। পা ভেঙে রেখে দিব। কেন? পায়ে তো আমার কোনো ব্যথা নেই। তুমি ওভারডোজের ঔষধ খাচ্ছ। মাথা ঘুরবে। পড়ে গেলে। সাইরা আর কিছু বলল না, চুপ করে বসে রইল। তুর্য নিজে নিচে গিয়ে নাস্তা নিয়ে এলো। কিন্তু নাস্তা দেখে সাইরা অবাক। তুর্য যেসব খায় সেসবই প্লেট ভর্তি করে নিয়ে এসেছে। সাইরা চুপ করে বসে আছে। তার খেতে ইচ্ছে করছে চাল চাল কিছু। এই লোক এসব সিদ্ধ জিনিসপদ কেন নিয়ে এসেছে? তুর্য খুশি মনে এসে সাইরার পাশে বসে সিদ্ধ ডিমটা সাইরার মুখের দিকে এগিয়ে দিতেই সাইরার পেট গুলিয়ে আসে। মুখে হাত দিয়ে চেপে ধরে তুর্য সঙ্গে সঙ্গে ডিমটা সরিয়ে নিয়ে বলে, ডিমে স্মেল লাগছে অনেক। আচ্ছা তাহলে অন্য কিছু খাও। সাইরা অসহায় দৃষ্টিতে তুর্যর দিকে চেয়ে বলল, এখানের কিছুই আমি খাবো না। এগুলো হেলদি বউ। তোমার শরীরে শক্তি দরকার। সাইরা ভ্রু কুঁচকে বলল, শক্তি কি শুধু ডিম আর এই সেদ্ধ খাবার খেলেই হয়? তাহলে কি খেতে চাও বলো? সাইরা একটু ভাবল, কি খাওয়া যায়? কি খেলে পেটটা শান্তি হবে? পরপর সাইরা বলে উঠল, খিচুড়ি, বেগুন ভাজা সঙ্গে ডিম ভাজা। সাইরার কথা শুনে তুর্য হতবাক। এই মেয়ে এমন অসুস্থ অবস্থায় এসব খেতে চায়? তুর্য বলল, এইসব খেলে তোমার গ্যাস হবে ইডিয়েট। আরো কষ্ট হবে। এসব খাওয়া যাবে না। না, আমি এসবই খাবো। তুর্য রাগী চোখে চেয়ে বলল, বলেছি তো না। সাইরা গাল ফুলালো। অন্যদিকে ঘুরে বসে রইল। তুর্য পড়েছে মহাবিপদে। কি করবে এবার? বউকে কি করে বুঝাবে? পরপর তুর্য বলল, আচ্ছা অর্ডার করে দিচ্ছি। ফ্রেশ খাবার। সাইরার মনটা নেচে উঠল। বাসায় রান্না করলে ও তো টেস্ট হয় না। এখন ওর মুখে টেস্ট দরকার। তুর্য ফেসবুকে গিয়ে একটা ভালো পেজ থেকে খাবার অর্ডার করল। যদি ও মন চায় দিচ্ছে না, তবুও খেতে চেয়েছে। কিছু করার ও নেই। সকালে বেলা ঘুম থেকে আজ জলদি উঠল জেরিন। অফিস তো আছেই। জলদি উঠে সোজা চলে গেল খাবার টেবিলে। আজ বাবাকে নাফিসের কথাটা বলতেই হবে। কিন্তু ভয় হচ্ছে, যদি না মানে। তবুও শান্ত মেয়ে হয়ে বাবার পাশের চেয়ারটাতে বসল। জেরিনের বাবার রাগী মানুষ। খুব কম কথা বলেন। জেরিনের সাথে ও তার সম্পর্ক অতটা ক্লোজ নয়। জেরিনের বাবা আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছে। জেরিন একবার ওর মায়ের দিকে তাকালো। পাশেই ছোট ভাই। জেরিন অনেকটা সাহস নিয়ে বলল, বাবা। জেরিনের বাবা মাথা তুলে তাকালো। জেরিনের গলা শুকিয়ে যাচ্ছে। কি করে বলবে এবার? কি হয়েছে? না মানে, একটা কথা ছিল। কি কথা? আসলে আমি একজনকে। জেরিনের বাবা ভ্রু কুঁচকে বলল, একজনকে কি? আমি একজনকে ভালোবাসি। জেরিনের বাবা তবদা খেয়ে বসে রইল মনে হলো। জেরিনের মা জেরিনকে বলল, কি বলছ এইসব? ছ্যাঃ। আরে পুরো কথাটা তো শুনবে। এবার সবাই চুপ রইল। জেরিন বলল, আমি একজনকে ভালোবাসি। ওর নাম নাফিস। আমার সাথেই জব করে। ভালো ছেলে খুব। আমাকে বিয়ে করতে চায়। বলল তোমার বাবাকে বলো। তাই। জেরিনের বাবা কিছু একটা ভাবলেন। পরপর বললেন, ঠিক আছে। আজ আসতে বলো। জেরিন খুশি হয়ে গেল। ভেবেছিল সরাসরি না করে দেবে। কিন্তু না, আসতে বলেছে। আর নাফিসকে নিশ্চয়ই পছন্দ হবে। জেরিনের মনের বোঝা নেমে গেল। একটু আগেই অর্ডার করা খাবার দিয়ে গেছে। তুর্য সেটা সাইরার কাছে এনে দিলে সাইরা সব প্লেটে তুলে নিয়ে খেতে শুরু করেছে। কয়েকবার খেতেই সাইরার কেমন যেন লাগলো পেটের মধ্যে। তবুও মুখের স্বাদটাই পুরোটাই খেল। তুর্য চেয়ে রইল। এভাবে কে খায়? এত তাড়াহুড়ো করে। সাইরা খাওয়া শেষ করে তৃপ্তির হাসি দিল তুর্যর দিকে চেয়ে। তুর্য বলল, এবার খুশি? তুর্য সবটা ঠিকঠাক করে রাখতে পারল না।
তার আগেই সায়রা বিছানার উপর গড়গড় করে বমি করে ভাসিয়ে দিল। তুর্য এসে সায়রাকে ধরতে গেলে ওর টি শার্ট ও বমি লাগলো। তুর্য ভীষণ হাইজেন মেনটেন করে, কিন্তু আজ রাগও হলো না। উল্টো সায়রার পিঠে হাত বুলাতে লাগলো। জান, কষ্ট হচ্ছে, বলেছিলাম এসব খেও না। সায়রার পেট পুরোপুরি ফাঁকা হলে সায়রার বমি থামল। সায়রার চোখ দিয়ে পানি পড়ছে। তুর্যর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তুর্য নিশ্চিত এবার রেগে যাবে। তুর্যর বিছানা বমি করে ভাসিয়ে দিয়েছে। সায়রা কিছু বলার আগেই তুর্য বলল, ঈদ সবকে কিচ্ছু হয়নি পাখি, প্রেগন্যান্সির সময় এমন হয়। তুমি নামো, আমি ঠিক করে দিচ্ছি সব। সায়রা বলল, আমি ঠিক করি। চুপ, নামো এখনই। দাঁড়াও লক্ষ্মী মেয়ের মতো। সায়রার শরীরে বমি লাগেনি। সায়রা বিছানা থেকে নেমে দাঁড়ালো। তুর্য চাদর উঠিয়ে ফেলল। সব কিছু ঠিকঠাক করল। ওর নিজের টি শার্টে ও বমি লেগেছে, তাই ওটা ও খুলে ফেলল। শাওয়ার নিতে ইচ্ছে করলে ও নিল না। সায়রা সবটা দেখল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুর্য ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে আরেকটা টি শার্ট পরে নিল। এরপর সায়রার সামনে এসে দাঁড়ালো। হয়ে গেল না পেট খালি, এবার একটু হেলদি কিছু খাও প্লিজ। সায়রা আর কি বলবে, অঘটন তো ঘটিয়েই ফেলেছে, এবার তুর্যর কথাই শুনতে হবে। না চাইতে ও হালকা একটু খেলো সায়রা। তুর্য বলল, আজ একটু হাঁটতে নিয়ে যাবে সঙ্গে করে, এত বসে থাকলে সমস্যা হবে। সায়রা ও খুশি হলো। কয়দিন হলো একটু হাঁটতেও পারে না। এই খাটের উপরই জীবন যাচ্ছে। অফিসে তুর্য নেই, নাফিসের হাতে কাজ বেশি। জেরিন খুশি মনে অফিসে এসেছে। নাফিসকে বললে নাফিসও নিশ্চয়ই খুশি হবে। নাফিস তুর্যর কেবিনে ছিল। রুহানির জায়গায় অন্য একজনকে বসানো হয়েছে। জেরিন অফিসে ঢুকে নাফিসকে কোথাও না পেয়ে কল করে জানলো ও তুর্যর কেবিনে। জেরিন কেবিনে গেল, দেখলো নাফিস ছাড়াও আরো দুজন আছে। জেরিন দাঁড়িয়ে রইল। একটু পরে উনারা চলে গেলে নাফিস জেরিনকে কাছে ডাকলো। জেরিন এগিয়ে যেতে যেতে নাফিসই চেয়ার থেকে উঠে এগিয়ে এলো। জেরিনের মুখে হাসি লেগে আছে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ম্যাডাম, এত খুশি কেন? বলুন তো কি হতে পারে? নাফিস একটু সময় নিয়ে বলল, আমি বাবা হচ্ছি। কথাটা বলেই নাফিস ঠোঁট চেপে হেসে ফেলল। জানে এখনই জেরিন রেগে যাবে। হলো ও তাই। জেরিন রেগে গেল। ধাক্কা দিয়ে নাফিসকে সরিয়ে দিয়ে বলল, গেলাম আমি, কিচ্ছু বলবো না আপনাকে। জেরিন চলে যেতে নিলেই নাফিস হাত চেপে ধরল। বলল, আচ্ছা আর দুষ্টুমি করছি না, বলো এবার কি হয়েছে? সকালে বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছি, তারপর বাবা বলেছে আপনাকে আজ দেখা করতে। নাফিস হা করে আছে, যেন বিশ্বাসই হচ্ছে না। খুশি হয়ে বলল, কখন যেতে হবে? এখনই যাব। আরে না, সন্ধ্যায়। নাফিস এবার খুশি হয়ে হুট করে জেরিনকে জড়িয়ে ধরল। জেরিন অবাক, পরপর আবার ছেড়ে দিয়ে বলল, ইস মুসিবতের বেটি, পেয়ে যাব তোমাকে। আহা, এই খুশি আমি কই রাখবো? জেরিন বলল, এত খুশি হচ্ছেন যেন আমাকে নিয়ে শোকেজে সাজিয়ে রাখবেন। উহু, রোজ তোমায় নিয়ে বিছানায় হাডুডু খেলবো। কথাটা বলেই নাফিস চোখ মারল। জেরিন জানে এই লোক একটা অসভ্য, মুখে কিছু আটকায় না। জেরিন নাফিসের চুলগুলো টেনে দিল। বলল, আপনাকে আমি বিয়েই করব না, আপনি আমাকে মেরে ফেলবেন। তুর্য স্যারকে দেখেছ, আমার থেকে বডি ফিটনেস কত ভালো, রোজ জিম করে। সায়রা খাতুন কি মরে গেছে? উল্টো স্যারের বাচ্চার মা হতে যাচ্ছে। তুমি ও মরবে না কটকটি। জেরিনের এবার এমন রাগ হলো, 2-4টা কিল খুশি মেরে দিল নাফিসকে। যেতে যেতে বলল, মুখে লাগাম টানুন ইতর লোক। সায়রাকে নিয়ে তুর্য হাঁটতে বের হলো। শহরে তেমন একটা জায়গায় নেই যেখানে নিরিবিলি হাঁটা যায়। তবে সায়রা এখন একটু সুস্থ, মনটাও ভালো। তুর্য সায়রাকে নিয়ে একটু দূরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। রাস্তায় তেমন মানুষ নেই। তুর্যদের মতো আরো গুটি কয়েক মানুষ আছে যারা নিরিবিলি হাঁটছে। তুর্য সায়রার হাত ধরে রেখেছে। ধীরে ধীরে হাঁটছে দুজনে। সায়রা হাঁটছে আর বলছে, আমার পেটটা কেন এখনো বড় হচ্ছে না তুর্য? তুর্য অবাক হয়ে তাকালো। সায়রা ফের বলল, দেখুন বাবু কি বড় হচ্ছে না? হচ্ছে বউ, মায়ের তো কয়েক মাস, ধীরে ধীরে দেখবে পেটও বড় হয়েছে। সায়রার খুব শখ তার পেটটা বড় হবে, সে একটু গুলুমুলু হবে। পেটে সায়রা হাত বুলাবে। যদি এখন ও সায়রা হাত বুলায়, তার থেকে বেশি আবার তুর্য। সে চুমো খায়, কথাও বলে। তুর্য ধরেই নিয়েছে এটা তার মেয়ে, ছেলে হবেই না, মেয়েই হবে। তুর্য, হুট করে এভাবে সায়রা ডাকায় তুর্য একটু অবাক হয়ে বলল, বলো পাখি, আপনি কি আমাকে ভালোবাসেন? সত্যি করে বলুন। তুর্য দাঁড়িয়ে গেল। এই মেয়ে কি পাগল হয়ে গেল? কি বলছে? তুর্য বলল, ভালোবাসি মনে হচ্ছে না। তা না, আপনার মুখে শুনবো। তুর্য সায়রার দিকে চেয়ে মুচকি হাসল। মেয়েটা এত কিউট কেন? তুর্য সায়রার গালে হাত রাখল। বলল, আমার বাচ্চা তোমার পেটে বউ। ভালোবাসার এর থেকে বড় কোনো প্রমাণ হয়?
তার মানে আপনি আমাকে অনেক ভালোবাসেন। নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি আমার বউ পাখি। সায়রা এবার রাস্তায় দাঁড়িয়ে তুর্যকে জড়িয়ে ধরল। তুর্য আশেপাশে দেখল তেমন কোনো মানুষ নেই। পরপর সায়রা আবার ছেড়েও দিল। তুর্য বুঝল বউটার মাথা একেবারে গেছে, তবুও কিছু বলল না। একসঙ্গে হাঁটতে লাগলো। তুর্য এই কয়দিনে বেবির বিষয়ে সব ডিটেইল বোপর করে ফেলেছে। প্রেগন্যান্সির সময় কিভাবে চলতে হয়, কি খেলে ভালো হয়, কি কি করতে হয়। তবে তুর্য থমকে গিয়েছিল এক জায়গায় গিয়ে। সব বিষয় না হয় তুর্য নিজে করবে, কিন্তু এমন কঠিন কাজ কেন? তুর্য তবুও মেনে নিয়েছে। প্রথম 3 মাস বউয়ের কাছে না যাওয়াই ভালো। কিন্তু তুর্য একদিন থাকতে ও কষ্ট হয়ে যায়। তবুও নিজেকে কন্ট্রোল করবে বলে মনে মনে ঠিক করে নিয়েছে। তার বউ আর বেবুর কিছু হলে তুর্য নিজেই মরে যাবে। সন্ধ্যায় নাফিস আর জেরিন অফিস থেকে বের হলো। এখন সোজা জেরিনদের বাসায় যাবে। নাফিসের একটু ভয়ে ভয়ে লাগছে। আপাতত সে একাই যাচ্ছে, পরে তুর্য ওদের নিয়ে যাবে এই ভেবে। বাইকে উঠে জেরিনদের বাসার গলির সামনে এসে নাফিস টুকটাক জিনিস কিনে নিল, যেহেতু জেরিনের ছোট ভাই আছে। এরপর বাসার দিকে গেল। সিঁড়ি দিয়ে উঠছে দুজনে। নাফিস বলল, মুসিবদের বেটি, তোমার বাপ আমারে বাইধা রাখবে না তো? রাখলে রাখবে, কেন আপনার থাকতে কি সমস্যা? যদি তোমার লগে থাকতে দেয় তাইলে কোনো সমস্যা নাই। জেরিন থেমে গেল, বলল, আমার সাথে থাকতে দিবে মানে? মানে তোমার ঘরে আর কি। ফাজিল। নাফিস আর জেরিন বাসায় ঢুকল। জেরিনের মা দরজা খুলে দিল। নফিস সালাম দিয়ে ভেতরে গেল। জেরিনের বাবা তখন নিজের ঘরে ছিল। নাফিসকে বসতে বলা হলো। নাফিস সোফায় বসল গিয়ে। জেরিন নিজের ঘরে গেল। জেরুনের ছোট ভাই নাফিসের পাশে বসে। জেরিনের বাবা এলেন। নাফিস সালাম দিলে তিনি বসতে বললেন। এর মাঝে জেরিনের মা টুকটাক নাস্তার ব্যবস্থা করে আনলেন। নাফিস ভয় আছে, তবুও হাতে শুধু চায়ের কাপটাই নিল। জেরিন ওর ঘরের দরজার সামনেই দাঁড়ানো। জেরিনের বাবা বলল, নাম কি তোমার? জি আঙ্কেল। নাফিস। বাসা কোথায়? ওরাতে। জেরিনের বাবা এবার একটু নড়েচড়ে বসলে বলল, আমার মেয়েকে বিয়ে করতে চাও তো নাকি? না না আঙ্কেল, অবশ্যই বিয়ে করব। তাহলে বাবা মাকে নিয়ে এসো একদিন, বসি তাদের সাথে। নাফিস এবার চুপ হয়ে গেল। আস্তে করে বলল, আমার বাবা মা নেই। ওহ, তাহলে আত্মীয় স্বজনরা? কেউ নেই আমার। আমি একা মানুষ আঙ্কেল। তবে আমার একজন দাদি আছেন, আর ভাইয়ের মতো স্যার আছেন। আপনি চাইলে আমি তাদের নিয়ে আসতে পারি। জেরিনের বাবা চুপ করে কথাটা শুনল। পরপর বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা শেষ করো। কথাটা বলে তিনি উঠে গেলেন। বিষয়টা নাফিসের পছন্দ হলো না। চা না শেষ করেই জেরিন আর ওর মায়ের থেকে বিদায় নিয়ে নাফিস বেরিয়ে গেল। জেরিন বুঝল ওর বাবার এভাবে উঠে যাওয়া নাফিসের ভালো লাগেনি। জেরিন ওর বাবার ঘরে গিয়ে দেখল তিনি খবরের কাগজ নিয়ে বসেছে সন্ধ্যাবেলা। জেরিন গিয়ে দাঁড়াতেই তিনি বলল, এতিম ছেলের কাছে আমি তোমায় বিয়ে দেব না। ও এতিম, এটা কি ওর দোষ? ওর কোনো হাত আছে? ওর কেউ নেই। কেউ না। কার জিম্মায় তুলে দিব তোমায়? বাবা। ও বলল তো দাদি আছে। যে অফিসে জব করি তুর্য স্যার, ওর ভাইয়ের মতো। আমি তোমাকে এখানে বিয়ে দিচ্ছি না, কথা শেষ। এসব মাথায় থেকে ছেড়ে ফেলো। এই ছেলের কিচ্ছু নেই। কথাটা বলে তিনি আবার স্বাভাবিক ভঙ্গিতে খবরের কাগজ পড়তে লাগলেন। জেরিনের কান্না পাচ্ছে। ঘর থেকে বেরিয়ে এসে সোজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। নাফিসকে কল করল। নাফিস কল তুলছে না। জেরিন বারবার কল করল, তবুও কল তুলল না নাফিস। হাঁটাহাঁটি শেষ হলে তুর্য আর সায়রা বাড়ি ফিরে এলো। তুর্য সায়রার হাত ধরে যখন গাড়ি থেকে নামালো তখন সায়রার হাতের দিকে খেয়াল করে ওর আরেকটা বিষয় মনে পড়ল। তুর্য সায়রাকে সামর্থ্য বেগম এর ঘরে দিয়ে এসে আবার কাজ আছে বলে বেরিয়ে পড়ল। সায়রা বুঝল না তুর্য কেন আবার বের হলো। এখনই তো বাইরে থেকে এলো। তুর্য গাড়ি নিয়ে বের হয়েছে। সোজা শপিং মলে গেল সে। রাত 10টার কাছাকাছি। তুর্য এখনো ফেরেনি। সায়রা সামর্থ্য বেগম এর ঘরেই বসে আছে। সামর্থ্য বেগম তার বাচ্চা হওয়ার সময়কার গল্প বলছে সায়রাকে। তুর্য এলো 10:30টার দিকে। সায়রা দেখল তুর্যকে কেমন দেখাচ্ছে। এত তাড়াহুড়া করে কোথায় থেকে এলো কে জানে। রুমে এসে সায়রা আগেই জিজ্ঞেস করল, তখন কোথায় গিয়েছিলেন? বলতেই হবে। খুব বলতেই হবে। যদি না বলি? না বললে সোজা দাদির ঘরে চলে যাব। আর আসবো না। আমায় ছাড়া ঘুম হবে না। হলে না হবে। কিসের জন্য এমন ছুটে গিয়েছিলেন বলুন আগে। সায়রা রেগে যাচ্ছে। তুর্য সামান্য হাসল। পরপর সায়রার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সায়রা হতবাক। তুর্য পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করল। সায়রার সামনে বক্সটা খুলে তুলে ধরল। সায়রা দেখল রিংটা। ওর হাতে যেই রিংটা আছে সেই রিং বক্সটাতে। তুর্য বলল, বিয়ে করেছি। বাসর ও করে ফেলেছি।
বাচ্চার মাও হয়ে যাচ্ছ। আর কি বলবো, এখন শুধু এইটুকুই বলতে চাই, সাইরা আজমির সব সময় আমার পাশে থেকো। আমৃত্যু আমার সঙ্গ দিও। তোমার সঙ্গ ছাড়া আমি বাঁচব না। কসম মরে যাব। বলো দেব তোর সঙ্গ আমায়। সাইরা কি বলবে বুঝে উঠতে পারল না, শুধু হাতটা বাড়িয়ে দিল। যেই হাতে সেই ডায়মন্ড উঠে যাওয়া রিংটা আছে। তুর্য ওই রিংটা খুলে নতুন রিংটা পরিয়ে দিল। হাতও আলতো করে একখানা চুমু খেল। পরপর উঠে দাঁড়াতেই সাইরা তুর্যকে জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে বলল, আপনি এই সেই রিং কোথায় পেলেন? অনেক খুঁজতে হয়েছে রে বউ। এর জন্যই তো দেরি হলো। এটা আনার বাকি দরকার ছিল। ইস, ওই রিংটার ডায়মন্ড পড়ে গিয়েছিল। ওটা তোমার হাতে ভালো লাগছিল না। তুমি আমার বউ, আমার। দরকার হলে ডায়মন্ডে মুড়িয়ে রাখবো। সাইরা আরো শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরে বলল, ডায়মন্ড লাগবে না, আপনাকে দিয়েই আমাকে মুড়িয়ে রাখুন তুর্য। তুর্য এবার সাইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাহলে বিছানায় চলো, আমাকে দিয়েই মুড়িয়ে নিব। সাইরা তুর্যর বুকে একটা কিক বসিয়ে দিয়ে বলল, আপনি একটা পাগল তুর্য, শুধু তোমার জন্য বউ পাখি। রাতে সাইরার ঘুম হয় না। আজও ঘুম হচ্ছে না। একবার উঠছে একবার বসছে এমন অবস্থা। তুর্য কিছু সময় চেয়ে দেখল, বউটা তার অনেক কষ্ট সহ্য করছে। খাবার খেতে পারছে না, ঘুমের সমস্যা, বমি, মাথা ঘোরে। তার মধ্যে ওই রুহানি এসব করেছে। তুর্য রুহানির নাম মাথায় আসতেই রাগে ফেটে পড়ে মেরে তারপর পুলিশে দিয়েছে। তবুও মনে শান্তি লাগছে না। রুহানির বাবা দেশের বাহির থেকে তুর্যকে কল করেছিল। তুর্য কল ধরেনি। ধরেই বাকি বলতো। এদিকে সাইরা গাল ফুলিয়ে বসে আছে। কিছুই ভালো লাগছে না। তুর্য এবার পাঁচে এসে বসল। সাইরা বলল, ভালো লাগছে বা তুর্য? কেমন অস্থির অস্থির লাগছে। তাহলে একটু বারান্দায় গিয়ে বসি চলো, খোলা পরিবেশে ভালো লাগবে। সাইরা আর তুর্য বারান্দায় গিয়ে বসল। তুর্য সাইরার একেবারে পাশ এসে বসল। সাইরা তুর্যর কাঁধে মাথা রাখল। তুর্য সাইরার পেছনে দিয়ে হাত দিয়ে সাইরাকে চেপে ধরে রাখল। সাইরা মাঝে মাঝে এত অবাক হয়, তুর্য তাকে কেন এত ভালোবাসে সাইরা নিজেও ভেবে পায় না। যে সাইরা এক সময় কঠিন অবহেলায় বেড়ে উঠেছে, সেই সাইরা আজ এই মানুষটার পুরো পৃথিবী। আর লোকটা এটা গর্ব করে বলে, আমার বউ আমার পুরো পৃথিবী। মাঝে মাঝে সাইরার ইচ্ছে করে চুমু খেয়ে খেয়ে তুর্যকে পাগল করে দিতে। তুর্য সাইরাকে চুপ থাকতে দেখে সাইরার দিকে তাকালো। দেখল সাইরা আগে থেকেই তাকিয়ে আছে। তুর্য সাইরার কপালও একটা চুমু খেল। পরপর চেয়ে বলল, এভাবে চেয়ে থেকো না বউ। সাইরা অবাক হয়ে বলল, কেন? আমার কিছু মিছু হয়। কিছু মিছু আবার কি? তোমাকে খেতে মন চায়, কিন্তু ওতে রিস্ক আছে, তাই একটু নরম করে তাকাও। আপনি একটা নষ্ট পুরুষ, জানেন এটা? তুর্য সামান্য হেসে বলল, আগে জানতাম না। বিয়ের পর থেকে আমার ও মনে হচ্ছে আমি নষ্ট। কথাটা বলেই তুর্য চোখ মারল। সাইরা চেয়ে রইল। কি সুন্দর অবলীলায় নিজের দোষ স্বীকার করে নিল। সাইরা বলল, বিয়ের আগে কি মানুষ জানে নাকি সে নষ্ট নাকি? অবশ্যই জানে। শোনো বউ, পুরুষ মানুষ মাথায় কি চলে এটা তুমি কখনো ধরতে পারবে না। আপনার মাথায় আগে কি চলতো আর এখন কি চলে? আগে চলতো শুধু কাজ, এখন চলে আদর। ইস, আবার মুখে বলে, লজ্জাও নেই। তুমি বুঝবেন না রে বউ, আদর ছাড়া থাকা যে কি কষ্ট। আগে আমার মাথায় এসব আসতোই না। এই তোমাকে বিয়ে করার পর মাথায় আদর আদর আর আদর। সাইরা এবার একটু তুর্যকে বাজিয়ে দেখতে চাইল, তাই একটা বুদ্ধি খাটালো। তুর্যর দিকে চেয়ে বলল, আপনাকে কিছু প্রশ্ন করি, সত্যি ওর দেবেন? হু। আচ্ছা বলো, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? তুর্য একটু চেয়ে রইল। পরপর বলল, আদর করার জন্য। সাইরা ফের বলল, আপনি আমার কাছে কি চান? আদর। সাইরা ভ্রু কুঁচকাল। বলল, আপনি কি পেলে সব থেকে বেশি খুশি হন? এবার ও তুর্যর সহজ ওর আদর। সাইরা এবার রেগে গিয়ে বলল, মাথার ভেতর কি আদর ছাড়া আর কিছু নেই? তুমি তো মনে আছে বউ, মাথায় শুধু আদরই আছে। সাইরা এবার বলে বসল, যদি আমি আর আদর করতে না দেই আপনাকে, আপনি কি ছেড়ে দেবেন আমাকে? শাসরা কথা কেমন যেন শুনালো। তুর্য বুঝল সাইরা কি শুনতে চাচ্ছে তার মুখ থেকে। কিন্তু তুর্য কি করে সাইরাকে বোঝাবে? তুর্য সাইরার গালে হাত রাখল। বলল, প্রয়োজনে তোমাকে বেঁধে আদর করব, তবুও ছেড়ে দিব না বউ। তোমাকে কি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? তাহলে কিসের জন্য বিয়ে করেছেন? তুর্য এবার ঠোঁট কামড়ে হেসে বলল, নিজের কাছে রেখে রোজ খাওয়ার জন্য। সাইরা ফের রেগে গেল। তুর্যকে কিল খুশি মারল কয়েকটা। বলল, আপনি তো ভারী অভদ্র হয়ে যাচ্ছেন দিন দিন। তুর্য এবার হেসে গান গেয়ে উঠল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। সাইরা আর তুর্যর কথার মাঝেই সাইরার ফোনটা বেজে উঠল। ফোনটা রুমে ছিল।
তুর্য গিয়ে নিয়ে এলো। দেখলো জেরিনের কল। তুর্য সায়রাকে দিল। সায়রা কলটা ধরতেই আরেক প্রান্ত থেকে জেরিনের কান্নার শব্দ এলো। সায়রা ভরক গেল। হুট করে জেরিনের কি হলো? কি হয়েছে জেরিন? কান্না করছিস কেন? কোনো বিপদ হয়েছে? কথা বল। জেরিন কান্নার জন্য কথা বলতে পারছে না। সায়রা একটু সময় দিলে জেরিন বলল। সায়রা, নাফিস আমার কল ধরছে না। ওর কি যেন হয়েছে। আমি পাগল হয়ে যাব। ওর কি হলো? একটু থামো। কি হয়েছে খুলে বল। তুর্য বুঝলো কিছু হয়েছে। তাই সায়রাকে লাউডস্পিকার এ দিতে বলল। জেরিন বলল, আজ বাবা নাফিসের সাথে দেখা করতে চেয়েছিল। ও খুশি মনেই এসেছিল আমার বাসায়। কিন্তু বাবা ওর কেউ নেই শুনে ওর সাথে রুদলি ব্যবহার করে। ও বেরিয়ে যায় তখনই। 3 ঘন্টা হয়ে গেল। আমার ফোন তুলছে না। এখন ফোন বন্ধ বলছে। ও বাইক নিয়ে গেছে। কোনো বিপদ যদি। তুর্য এ কথা শোনা মায় ওর হুঁশ নেই। তুর্য বলল, জেরিন। জি ভাইয়া। তোমার বাবা কি বলেছে ওকে? ওর কেউ নেই কে বলেছে? তোমার বাবাকে বলো ওর পরিবার আছে। সব আছে। আগামীকাল ওর পরিবার যাবে তোমার বাসায়। তুমি টেনশন করো না। আমি দেখছি। তুর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। রুমে গিয়ে নিজে বাইকের চাবি নিল। সায়রা বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? তুর্য এগিয়ে এলো। জেরিন তখন ও কলে। তুর্য সায়রার গালে হাত রেখে বলল, নাফিসের কাছে। তুমি ঘুমিয়ে পড়ো বউ। আমি চলে আসবো খুব। ভয়ে পেও না, কিচ্ছু হবে না। পরপর সায়রার কপালে একটা চুমু খেয়ে তুর্য ছুটল। সায়রা চেয়ে রইল। নাফিস কোথায় আছে তাও জানে না এই লোক। অথচ ছুটে বেরিয়ে গেল। তুর্য আগে সোজা নাফিসের বাসায় গেল। দরজায় কলিং বেল চাপলো কয়েকবার, কিন্তু দরজা খুলছে না। তুর্য আবার ও কয়েকবার চাপল। এরপর এসে দরজা খুলল। দরজা খুলতেই দেখল নাফিস তোয়ালে হাতে দাঁড়িয়ে। শাওয়ার নিয়ে এসেছে। তুর্যকে এত রাতে নাফিসের বাসায় দেখে নাফিস অবাক বলল, কি হয়েছে স্যার? কোনো বিপদ হয়েছে? তুর্য রাগী দৃষ্টিতে চেয়ে বলল, ফোন কোথায় তোমার? কোথায় গিয়েছিলে আজ? ফোন তো চার্জে। আর আমি কোথায় যাব? হবু শ্বশুর বাড়ি যাওনি? একা? চাহ নাফিস। আমরা পর হয়ে গেছি। কেউ না আমরা। নাফিস যেন আকাশ থেকে পড়ল। বলল, এসব কি বলছেন স্যার? আমি তো। চুপ। একা কোন সাহসে গেলে জেরিনদের বাসায়? আমি নেই। দাদি ছিল না। তোমার বোন সায়রা নেই। কেউ নেই তোমার। স্যার। তুর্য এবার ও বলতে দিল না কথা নাফিসকে। শুধু বলল, কাল শুক্রবার। সবাই মিলে যাব জেরিনদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। যদি হেরফের করো, খবর আছে তোমার। নাফিস চুপ রইল। সে তো দেখা করতে গিয়েছিল শুধু। তুর্য চলে আসবে। তাই বের হওয়ার আগে বলল, ফোন অন করে জেরিনকে কল দাও। দিচ্ছি। এক্ষুনি দাও। ভালোবাসার কদর না করলে ঠ্যাং ভেঙে দেব। চলে যাচ্ছেন যে? বসবেন না স্যার? বউ রেখে এসেছি। গেলাম। তুর্য বের হলো। মনের ভেতর খচখচ করছিল। যদি নাফিস রাগের বসে কিছু করে ফেলত। এখন শান্তি লাগছে। এবার শুধু জেরিনের সাথে বিয়ে দিতে পারলেই তুর্য খুশি। সায়রা এখনো ঘুমায়নি। তুর্যর জন্য অপেক্ষা করছে। একটু পর পর জেরিন কল দিচ্ছে। এর মাঝে দেখল তুর্য ফিরে এসেছে। সায়রা এগিয়ে গেল তুর্যর দিকে। বলল, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? নাফিস ভাইয়া ঠিক আছে। সবাই ঠিক আছে। জেরিনকে ও কল করবে। সমস্যা নেই। কথাটা বলে তুর্য ওয়াশরুমে চলে গেল। সায়রা বিছানায় বসে রইল। তুর্য বের হয়ে আসলো। দেখল সায়রা ওভাবেই বসে আছে। অথচ রাত 12টা বাজতে চলল। তুর্য এসে বিছানায় সায়রার পাশে বসে সায়রাকে বুকে টেনে নিল। সায়রা বলল, একটা কথা জিজ্ঞেস করব। করো। নাফিস ভাইয়া কি সত্যিই এতিম? উনি আপনার কি হয়? তুর্য সায়রার মাথায় হাত বুলাতে লাগলো। কত কিছু মনে পড়ে যাচ্ছে তুর্যর। নাফিস তুর্যর জীবনে সব ভাবে জড়িত। নাফিস তুর্যর কাছে কি এটা শুধু তুর্য জানে। আর কেউ না। নাফিস নিজেও বোধহয় জানে না। তুর্য কিছুটা সময় নিয়েই বলল, নাফিস এতিম। আবার এতিম না। ওর কিছু নেই আবার সব আছে। সায়রা কথার মানেই বুঝল না। বলল, মনে হচ্ছে পেছনে কোনো গল্প আছে। বলুন না তুর্য। আমি নাফিস ভাইয়ার সম্পর্কে জানতে চাই। তুর্য সামান্য হাসল। পরপর বোতলে লাগলো। আমি এই জীবনে এত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। অথচ দাদি ছাড়া কাউকে পাশে পাইনি। সবাই আমাকে শুধু নিচে নামাতে চেয়েছে। কেউ সাহায্যের হাত বাড়ায়নি। যখন আমার সব ডুবে যাচ্ছে, ঠিক তখন আমি একটা হাত পাই। সেইটা নাফিস। সেবার আমি একটা ফ্যাশন হাউস খোলার জন্য উঠে পড়ে লাগলাম। কিন্তু কিছুতেই কোথাও সাহায্য পাচ্ছিলাম না। আমার লোক নেই। আমি একা কি করব? ভাবলাম শেষ হেরে যাব এবার। জীবনে সফল হতে পারবো না। এর মাঝে দেশে ফিরে এলাম। মায়ের কবর দেখার জন্য একদিন মোহনগঞ্জ গিয়ে উঠলাম। তখন আমার কেউ নেই। কত বয়স হবে আমার তখন? 22। আমি মায়ের কবর জিয়ারত করে সেখানেই ঘুরছিলাম। পাশেই মোহনগঞ্জ এতিমখানা।
দেখলাম রোগা পাতলা একটা ছেলে বসে বসে কি কি যেন আর্ট করছে। আমার কৌতূহল হলো, এগিয়ে গিয়ে পাশে বসলাম। অনুমতিও নেইনি। ছেলেটা কিচ্ছু বলল না, শুধু আমার দিকে চেয়ে একবার হাসলো, ফের মনোযোগ দিল খাতায়। আমি দেখলাম ও কিছু একটা ডিজাইন করছে। তুর্য থামল। সাইরা বলে উঠল, কি ডিজাইন করছিল? এই যে আজ যে এসএসটি এলিগেন্স এর বিল্ডিং সকলে দেখে, সেইটা। যদিও তখনও এটা ভেবে করেনি, মনে এসেছিল করেছে। পরে কি হলো? এরপর ও আর্ট করলো, আমি ওর সাথে টুকটাক কথা বলতে লাগলাম। একটা ও বিরক্তি নিয়ে দেয়নি। আমি জানলাম ও এতিমখানায় পড়াশোনা করেছে, এখন পড়ায় ও। বললাম বাসা কোথায়? ও চুপ করে গেল। একটু সময় নিয়ে বলেছিল, ওর নিজের কোনো ঠিকানা নেই, ছোট থেকে এখানেই আছে, এটাই ওর ঠিকানা, ওর কাউকেই ও চেনে না। বুঝলাম ও এতিম, আমার মতো। আমি শুধু ওর দিকে চেয়েছিলাম, যেন মনে হচ্ছিল আমার একটা ভাই হলে এমনি হতো। ও আমাকে কিছুই জিজ্ঞেস করেনি যেন, ওর মনোযোগ ছিল আর্ট করায়। ওই সময়ের মধ্যে ও মোটামুটি একটা বিল্ডিং এর ডিজাইন করে ফেললো। ওটা আমার দিকে দিয়ে বলল, এটা রাখেন, কোনোদিন যদি বাড়ি তৈরি করেন এমনভাবে কইরেন। আমি ওকে বললাম, কিন্তু আমার তো বাড়ি আছে, আমি একটা অফিস তৈরি করতে চাই। ও একটু অবাক হয়ে তাকিয়ে বলল, তাতে ও হয়ে যাবে, একটু এদিক সেদিকে করতে হবে আর কি। আমার কেন যেন মনে হলো ওর সঙ্গে আমার আইডিয়া খুলে বলা দরকার, এতে আমার লাভ না হলেও খারাপ কিছু হবে না। আমি ওকে সবটা খুলে বললাম। ও আমার হাতের উপর হাত রেখে শুধু বলল, উপরওয়ালার উপর ভরসা রাখুন, একদিন আপনি সফল হবেনই, দেখে নিয়েন। সেদিন এই নাফিসের কাছে এসে বললেন, কিন্তু আমার শুধু মনে হলো ওকে আমার সঙ্গে নেওয়া দরকার। কিন্তু ও কি যাবে? ওকে আমি জিজ্ঞেস করলাম, ও সোজা না করে দিল। হয়তো বিশ্বাস করতে পারেনি আমাকে। আমি ও জোর করিনি, কেউ নেই আমার, একাই চলতে হবে। যখন উঠে চলে আসবো, ও পেছনে থেকে ডেকে বলল, কখন যাবেন? কোথায় আসবো? বিশ্বাস করবে, আমার এত খুশি লেগেছিল এই ভেবে যে আমি একটা হাত পাবো, আমার সঙ্গে যে লড়বে। ওই দিন সন্ধ্যায় ও আমার সঙ্গে এলো এই বাড়িতে। দাদি ওকে ঠিক আমার মতো করেই আপন করে নিল। একসঙ্গে সব করলাম। এর মধ্যে সব থেকে বড় বাধা কে হয়েছিল জানো? সাইরা বলল, কে? রুহানি। ও দেশে চলে এলো। ও কোনোভাবেই চাইতো না আমি দেশে সেটেল হই। ও চাইতো ওদের সঙ্গে থাকি। ও নানাভাবে বাধা দিচ্ছিল। এসব সামলেছে নাফিস। ও ওর শখ ভুলে, নিজের চাওয়া ভুলে আমার সঙ্গে থেকেছে। আমার একটা বিপদ হলে যদি কেউ বিনা বাক্যের লড়াই করে আমার জন্য, ও হলো নাফিস। আমার পেছনে যে মানুষটার হাত ছিল, ও নাফিস। ও কখনো আমাকে ভাই বলেনি, সব সময় স্যার ডেকেছে। আজও ও নিজেও জানে না ওকে আমি কতটা স্নেহ করি। সাইরা এবার বলল, তাহলে ভাইয়া অন্য বাসায় চলে গেল কেন? একা থাকার ইচ্ছে ছিল, আমি ওই বাসাটা কিনে দিয়েছি। ওর সব শখ আমি পূরণ করেছি, আজীবন করব। ও চেয়েছে জেরিনকে, আমি ওটা ওকে দেব, সব দেব ওকে। তুর্য ফের বলল, ওর মন নরম, দুষ্টুমিতে সেরা, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ফুটবল। ওকে সেই দিনের পর আমি আর মোহনগঞ্জ নিতে পারিনি। আমি একদিনের জন্য গেলে ও যায় না, বলে গেলে কিন্তু আর আসবো না। আমার শেকড় আমার টেনে ধরবে, এই ভয়ে আমি ও নেই না। তাহলে এখন কি করবেন? জেরিনের বাবা তো বিয়ে দিবেন না বলছে। জেরনের বাবা দিবে, সঙ্গে দাদা থাকলে সে দিবে। নাফিসের শখের জিনিস, বুঝতে হবে। তুর্য কথা বলছে, সাইরা চুপচাপ শুনছে। হুট করেই তুর্য সায়রাকে নিয়েই শুয়ে পড়ল। নিজের সঙ্গে একেবারে মিশিয়ে নিয়ে উপরে চাদর টেনে দিল। সাইরা বুঝল না কি হচ্ছে। এমন সিরিয়াস কথার মাঝে এই লোক এমন করছে কেন? মনে হচ্ছে সাইরার মধ্যে ঢুকে পড়বে। সাইরা তুর্যর বুকের মধ্যে শুয়ে রইল চুপ করে। একটু পরেই অনুভব করল তুর্যর হাত ধীরে ধীরে সাইরার জামা বের করছে। হাত ধীরে ধীরে সাইরার পেটের মধ্যে বিচরণ করছে। তুর্যর মুখ সাইরার কানের কাছে নিয়ে বলল, এত সফট কেন তুমি বউ, এত নরম? উফ, আপনার হুটহাট কি হয়ে বলুন তো? আদর আদর পায়। এত নরম তুলতুলে একটা বউ থাকলে কি করে নিজেকে ঠিক রাখে? তুর্যর হাত ধীরে ধীরে সাইরার বক্ষদেশে গেল। সাইরার শরীর কেঁপে উঠল। তুর্য গভীর কণ্ঠে বলল, এখনো এত কাঁপাকাঁপি? আমার ছোঁয়া তো সয় যাওয়ার কথা বউ। সাইরা তুর্যকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলল, সয় না তো, এত কাছে আসলে লোভ লাগে বউ। তুমি যে অসুস্থ আমি ভুলে যাই, কি করে নিজেকে শান্ত করব বলো তো? সাইরার হরমোন উঠান নামা করে খুব। নিজেও মাঝে মাঝে মধ্যে পাগল হয়ে উঠে তুর্যর ছোঁয়া পাওয়ার জন্য। তবুও ও মেয়ে, মুখ ফুটে বলে না, বলার দরকার ও হয়নি কখনো। তুর্য এতটা আদর দিয়েছে, সাইরা তাতেই পাগল হয়ে উঠেছে। এই যে এখন তুর্যকে কাছে পেতে ইচ্ছে করছে। তুর্য সাইরার গলায় মুখ গুজে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, পিঠে স্লাইড করছে, নিজেকে শান্ত করার চেষ্টা।
কিন্তু পারল না। সায়রার কানের কাছে মুখ নিয়ে বলল, একটু আদর করি বউ পাখি, একটু, একবার। সায়রা চুপ করে রইল। তুর্য এখন পাগল হয়েছে, আকুতি করবে, সায়রাকে বুঝাবে। সায়রা এই জিনিসটা ভীষণ উপভোগ করে, তাই চুপ রইল। তুর্য সায়রাকে চুপ করে থাকতে দেখে বলল, তোমার কি কষ্ট হয় আমি ছুঁয়ে দিলে? বলো না বউ, আমার যে চাই তোমাকে। সায়রা আস্তে করে বলল, যদি বলি কষ্ট হয়, তাহলে কি আর ছুঁয়ে দেবেন না? তাও দেব, কিন্তু নরম ভাবে, হার্ড হব না, সব স্লোলি করব। চুপ অসভ্য লোক, উহু, চুপ করতে পারবো না। তাহলে কি করতে পারবেন? তোমায় আদর করতে। কথাটা বলেই তুর্য সায়রার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সায়রা বাধা দিল না। তুর্য এখন একটু নমনীয় থাকে। তুর্য নিজের মতো আদর করতে লাগলো তার বউ পাখিকে। সায়রা ফের মোহ হলো স্বামীর আদরে। এভাবেই আদরে সোহাগের দিন কাটে তাদের। নেই কোনো মান অভিমানে, নেই অভিযোগের ঝুলি, শুধু আছে ভালোবাসা। নাফিস ফোন অন করতেই সব খানিক নোটিফিকেশন এলো ফোনে। সব জেরিনের কল আর মেসেজ। নাফিস তখন চলে এসেছিল ঠিকই, তবে রাগ করে নয়। যেখানে গুরুত্ব দেওয়া হলো না নাফিসের কাছে, সেখানে থাকার মানে ও হয় না। নাফিস কল ব্যাক করল। জেরিন বোধহয় ফোন হাতে নিয়েই বসেছিল, সঙ্গে সঙ্গে রিসিভ করল। নাফিস কিছু বলার আগেই কানে হ্যালো জেরিনের ফুপিয়ে কান্নার আওয়াজ। নাফিস বলল, উই মুসিবতের বেটি, কান্তাছ কে? আপনি খুব খারাপ। তখন ওইভাবে চলে গেলেন কেন? ফোন বন্ধ করে রেখেছেন, আমাকে ছেড়ে দিতে চান এখন তাই তো? হতাই, কান্না বন্ধ করো, পাগল। আমি বাসায় আসছি। তুর্য স্যার আসছিল। আপনি কি আমার বাবার কথায় কষ্ট পেয়েছেন? না, আমাকে বিয়ে দিবেন না বলছে আপনার কাছে। না দিক, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। জেরিন যেন আকাশ থেকে পড়ল। নাফিস এ কথা বলছে, জেরিনকে ছেড়ে দিবে? জেরিন বলল, তুর্য ভাইয়া বলেছে কাল আসবে আমাদের বাসায়। যাক, আমি তো যাচ্ছি না। তোমার বাপকে বলো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে। জেরিন এমনই কান্না করেছে, তার মধ্যে নাফিসে কথা। রাগে দুঃখে শেষে বলল, ঠিক আছে, রাখলাম, আমাদের সব এখানেই শেষ। কথাটা বলে জেরিন কল কেটে দিল। নাফিস কল রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জেরিন ভাবল নাফিস হয়তো কল দিবে, কিন্তু নাফিস আর কল দিল না। জেরিনের ঘুম হারাম হয়ে গেল। এই বুঝি ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? জেরিন থাকবে না আর নাফিসের সঙ্গে। আজ শুক্রবার। সায়রার হাতের ব্যান্ডেজ খুলে ফেলা হলো। সায়রা মোটামুটি ভালোই সুস্থ। সামর্থ্য বেগমকে ও বলা হলো সব ঘটনা। সামর্থ্য বেগম বললেন দরকার হলে আজই বিয়ে করিয়ে নাফিসের বউ নিয়ে আসবে। বেলা 11টার সময় তুর্য নাফিসকে ধরে নিয়ে এলো ওর বাসা থেকে। অনেকদিন পর সায়রা আজ একটু রান্নাঘরে গিয়েছিল। মশলার গন্ধ ও সহ্য হলো না, নাকে কাপড় দিয়ে দৌড়ে বেরিয়ে এলো। তুর্য আর নাফিস সোফায় বসে তখন। তুর্য ছুটে এলো সায়রাকে দেখে। সায়রার কাছে এসে ধরল সায়রাকে। সায়রা কাশছে। তুর্য বলল, রান্নাঘরে কি কাজ তোমার? কিছুর স্মেল নিতে পারো না? তবুও কেন যাও পাখি? দেখতে গিয়েছিলাম। আর যাবে না? এত দিনই হতে হবে না, আমার বাচ্চার মা হও সুস্থভাবে আগে, তারপর সব। যাও দাদির কাছে যাও। সায়রা চলে গেল সামর্থ্য বেগম এর ঘরে। তুর্য আর নাফিস বসলো আবার। নাফিস হুট করেই বলল, শুনলাম রুহানির বাবা এসেছে স্যার। তুর্য তাকালো, বলল, কবে? কাল। খবর নিয়ে জানলাম রুহানির মানসিক অবস্থা ভালো নয়। তুর্য রাগি গিজগিজ করতে করতে বলল, ও মরে যাক, তাতে কিছু যায় আসবে না। বিকেলের দিকে ওরা সবাই বের হলো জেরিনদের বাসায় যাওয়ার জন্য। নাফিস গরিমসি করছিল যদিও। সারাদিন জেরিনের সঙ্গে কথা বলেনি, কেন বলেনি নিজেও জানে না। নাফিসের একাকিত্ব নিয়ে কথা বলা ওর পছন্দ না। তবুও তুর্য জোর করেছে। সায়রাও গিয়েছে, সামর্থ্য বেগমও। জেরিন ওর পরিবারে জানায়নি, ভেবেছিল আসবে না। হুট করে কলিং বেল বাজায়, জেরিন নিজেই এসে দরজা খুলে দিল। ওদের সকলকে দেখে জেরিন অবাক। কিন্তু আরো অবাক হলো যখন পেছনে নাফিসকে পকেট হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। জেরিনের মা এগিয়ে এসে সবাইকে ভেতরে আসতে বলল। ভেতরে গিয়ে সবাই বসল। জেরিনের পাশ দিয়ে তখন নাফিস গেল। বিড়বিড় করে বলল, মুসিবতের বেটি। জেরিন রাগে ফুলে আছে, কিছু বলল না। সবার সাথে ওর মাকে পরিচয় করিয়ে দিয়ে নিজেই গেল চা নাস্তা বানাতে। জেরিনের মা জেরিনের বাবাকে ডেকে আনলেন। তিনি এসে বসলেন। নাফিস উনার দিকে তাকাচ্ছে না। তুর্যই বলল, পরিবার নিয়ে আসতে বলেছিলেন ওকে, ও পরিবার নিয়ে এসেছে। এবার নিশ্চয়ই আপই নেই। জেরিনের বাবা একটু হাসলেন কেমন করে যেন। বলল, পরিবার? ও তো বলেছিল ওর নিজের কেউ নেই। ও বুঝাতে চেয়ে ওর রক্তের কেউ নেই। আমি ওর ভাই, রক্তের থেকে ও বেশি। এবার বলুন, ও কি তোমার সঙ্গে এক বাসায় থাকে? সকলে চুপ হয়ে গেল। নাফিস রাগে গোজগোজ করছে। জেরিনের বাবার কথাবার্তা খুবই খারাপ লাগছে সকলের কাছে।
তবুও তুর্য মাথা ঠান্ডা করে বলল, না আলাদা থাকে। তাহলে তো ও কোনো কিছুই পাবে না, ওই একটা ভাড়া বাসার ভরসায় আমি মেয়ে দিব। ওটা ভাড়া বাসা না, ওটা ওর নিজের বাসা। মায়ে একটা ফ্ল্যাট, পুরো বাড়ি তো নেই, ওইটুকু দিয়ে জীবন চলবে। নাফিস পারছে না উঠে চলে যেতে। নেই নাফিসের কিছু, দরকার হলে বিয়ের নামই নেবেন না মুখে। তবুও এমন লোকের কথা শুনতে পারবে না। এবার তুর্য বলল, বিয়ে করে ও আমার বাসায় উঠবে, আমি অর্ধেকটা ওর নামে লিখে দিব বাড়ি, কোম্পানির ও শেয়ার পাবে ও। এর থেকে বেশি কিছু আশা করি লাগবে না। এবার রাজি হন। ওর পছন্দ আপনার মেয়েকে, হয়তো নিজের দেবেন, নয়তো ও তুলে নিয়ে যাবে। সেটা ভালো দেখায় না। হুমকি দিচ্ছ নাকি? ভাবুন দিচ্ছি। জেরিনের বাবা চুপ করে রইল। তার মতিগতি বোঝা ভার। তিনি যে একজন লোভী মানুষ তা বুঝার বাকি নেই কারো। সামর্থ্য বেগম ও টুকটাক অনেক কিছু বললেন, তবুও তিনি কথা দিলেন না। তুর্য শেষে মহাবিরক্ত। এদিকে নাফিস তবদা খেয়ে বসে আছে তুর্যর কথা শুনে। তুর্য এত কিছু বলছে, অথচ নাফিস তুর্যর রক্তের কেউ না। জেরিনের বাবা কিছু না বলায় ওরা বেরিয়ে এলো। জেরিন আজ ওর বাবার উপর বেশ অভিমান করল। এর থেকে বেশি আর কি করত? বাসা থেকে বের হয়ে সায়রা আর সামর্থ্য বেগমকে গাড়িতে তুলে দিল তুর্য। আলাদা ড্রাইভার রেখেছে, বিপদ আপদ বলা যায় না। এবার নাফিসের বাইকের পেছনে তুর্য উঠে বসল। বলল, নিরিবিলি কোথাও চলো নাফিস, চা খেয়ে আসি। নাফিসের মন মেজাজ খারাপ। জেরিনকে সব সময় মজা করে মুসিবতের বেটি বলতো, আজ দেখলো ভুল বলেনি। আসলেই একটা মুসিবত। নাফিস আর তুর্য একটা চায়ের দোকানে এসে বসল। নিরিবিলি জায়গা। দুটো চা অর্ডার দিল। নাফিস তুর্যর দিকে চেয়ে বলল, এরপর আর কি করব স্যার? আর কি করবে? কালই তুলে আনবে। সে না হয় আনবো, কিন্তু আমার বাসায় গিয়ে উঠবে। যদি না উঠো, তোমার ওই বালের বাড়ি আমি আগুন ধরিয়ে দিয়ে আসবো। কিনে তো দিয়েছিলেন আপনি, আর দেব না। বাড়িতে এসে থাকবে সবাই একসাথে। অতস বুঝি না। জেরিনের বাপ আমাকে পুলিশে ধরায় দিবে স্যার, আমি আছি কি করতে? বউ নিয়ে আসবা শুধু। তুর্য আর নাফিস বসে বসে চা খেল। আরো কিছু গল্প করল। তুর্য মনে মনে খুশি। নাফিস চলে আসবে, বাড়িতে নতুন বউ, তার মধ্যে ওদের ও বেবি আসছে। বাড়িটা ভরা ভরা লাগবে। একটা ফ্যামিলি হবে এবার বৃষ্টি বিলাস বাড়িতে। রাতের 12টা বাজে। তুর্য নাফিসকে ওর বাসায় যেতে দেয়নি, ধরে নিয়ে এসেছে। আর সোজা বলে দিয়েছে জেরিনকে তুলে আনতে। এ কথা শুনে সায়রা পারে না খুশিতে দুটো লাফ দেয়। এখন থেকে দুজন তাহলে একসাথে থাকতে পারবে। এদিকে নাফিস ওদের দেখছে আর অবাক হচ্ছে। এত খুশি এরা নাফিসের জন্য, যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। নাফিসের জন্য বরাদ্দ করার রুমে নাফিস এসে পড়ল। মনে মনে ঠিক করলো জেরিনকে আনতে পারলে আর একা থাকবে না, এ বাসায়ই থাকবে। নাফিস রুমে গিয়ে জেরিনকে কল করলো। না জানি মেয়েটা কেঁদে কেটে সব ভাসিয়ে দিয়েছে। নাফিস কল করলো, সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। ওপাশ থেকে জেরিন ফিসফিস করে বলল, হ্যালো, এমনে কথা বলতেছ কেন? বাবা বলেছে আপনার সাথে কথা না বলতে। জোরে বললে যদি শুনতে পায়। তাই। এই কথা শুনে নাফিসের আরো রাগ বাড়ল। বলল, ওয়েট, আমি আধা ঘন্টা পরে কল দিচ্ছি। কথাটা বলেই নাফিস কল কেটে দিল। জেরিনের এমনিই মনের মধ্যে কষ্ট, এখন তো নাফিসও কল কেটে দিল। আরো কান্না পেল ওর, এই বুঝি নাফিসকে হারিয়ে ফেলল। এদিকে আধা ঘন্টার সময় ও যাচ্ছে না। পাক্কা আধা ঘন্টা পরে জেরিনের ফোনে কল এলো। জেরিন রিসিভ করতেই নাফিস বলে উঠল, মুসিবতের বেটি, কোথায় আপনি? তোমার বাসার গলির মোড়ে। জেরিন অবাক হয়ে গেল। এত রাতে এখানে এসেছে কেন নাফিস? এত রাতে এখানে? একটা কথা জিজ্ঞেস করি, তোমারে কটকটি করেন? তুমি ভালোবাসো তো আমারে? জেরিন যেন থমকে গেল। ভালোবাসে মানে কি? অনেক ভালোবাসে জেরিন নাফিসকে। এই লোক কি এতদিনে এটাও বুঝো না? জেরিন বলল, নিজের থেকে ও বেশি ভালোবাসি। এক জীবন কাটাতে পারবে না আমার সঙ্গে ডাল ভাত খেয়ে? দিব্যি পারবো। তাহলে চলে এসো এখনই, আমি অপেক্ষা করছি। জেরিন অবাক হয়ে বলল, এখনই? হয়তো এখন, নয়তো কখনো না। আর হারামে থাকতে চাই না। আমি আর আধ ঘন্টা এখানে দাঁড়াবো। তোমার ওই মুসিবত বাপের সব ফেলে রেখে আসবে। জেরিন কি করবে বুঝতে পারছে না। এটা এত বড় সিদ্ধান্ত, অথচ সময় আধ ঘন্টা। কিন্তু জেরিন তো নাফিসকে ছাড়া ও থাকতে পারে না। জেরিন বলল, আসছি, একটু সময় দিন। গোছকাজ করে নেই, একটা সুতাও আনবে না, শুধু পরনের ড্রেসটা ছাড়া। আমি গলির সামনে আছি, এসো। নাফিস কল কেটে দিল। জেরিনের দুঃখ হলো, তার এত সুন্দর সুন্দর জামা সব রেখে চলে যাবে। তার যে হিটলার বাপ, তাকে তো জীবনে ও আর এই বাড়িতে উঠাবে না। গেল জেরিনের জামাগুলো। জেরিন একবার দরজা খুলে দেখলো বাইরে কেউ আছে কিনা। দেখলো নেই। ওর বাবার ঘরের দরজাও বন্ধ।
জেরিন শুধু ওনা আর ফোনটা হাতে নিয়ে বের হলো। মেইন দরজা খোলার আগে একবার পেছনে ফিরে তাকালো। বুকটা কেমন কাঁপছে। তবুও জেরিন বেরিয়ে গেল। পরিবার একদিন হয়তো মেনে নিবে, কিন্তু আজ নাফিসকে হারালে সারা জীবন আফসোস করে বাঁচতে হবে। জেরিন বের হলো। রাত অনেক, তবে আলো জ্বলছে বাসার সামনে রাস্তায়। জেরিন গেট দিয়ে বের হয়ে একটু সামনে এগিয়ে যেতেই দেখলো নাফিস বাইকের উপর বসে আছে। জেরিনকে আসতে দেখে নাফিস বাইকে থেকে নেমে এগিয়ে এলে জেরিন দৌড়ে গিয়ে নাফিসকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নাফিস বুঝতে পারল জেরিন ভয় পাচ্ছে। এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ভয় লাগারই কথা। নাফিস জেরিনকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বলল, মুসিবতের বেটি, তোমার মুসিবত বাপের জন্য কান্না করতাছ, নিমু না কিন্তু। কান্না থামাও। ওদের আর কখনো দেখতে পারবো না নাফিস, ওরা আমাদের মেনে নেবে না। কে বলেছে নেবে না? বিয়ে করেই বেবি নিয়ে নিব। এরপর বেবি নিয়ে আসলে তোমার বাপ কেন সবাই রাজি হয়ে যাবে। কেঁদো না। নাফিস বাইকে উঠে বসল। জেরিন পেছনে বসল। নাফিস ভাবল এত রাতে কাজী অফিস খোলা থাকবে না। তাই জেরিনকে নিয়ে সোজা তুর্যর বাড়িতে গেল। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে নাফিস তুর্যকে কল করল। তুর্য তখন সায়রাকে বুকে নিয়ে শুয়েছিল। হুট করে কল আসায় ফোন হাতে নিয়ে দেখল নাফিসের কল। কল রিসিভ করতেই নাফিস বলে উঠল, নিচু নামুন স্যার। দরজার সামনে মেয়ে ভাগিয়ে এনে দাঁড়িয়ে আছি। তুর্যর মুখে হাসি ফুটল। সায়রা তখন তুর্যর দিকে চেয়ে। তুর্য বলল, ওয়েল ডান, ওয়েট করো আসছি। তুর্য কল কাটলে সায়রা তুর্যর বুকে থেকে মাথা তুলে বলল, কি হয়েছে? নাফিস জেরিনকে তুলে এনেছে। নিচে দাঁড়িয়ে আছে ওরা। এ কথা শুনতে দেরি সায়রা এক লাফে উঠে বসে পড়ল। ভাগিয়ে বিয়ে। জীবনে অনেক শুনেছে, কখনো দেখা হয়নি। তাও জেরিন আর নাফিসে। সায়রা নেমে গেল বিছানা থেকে। তুর্য বলল, এমন করছো কেন? আরে জলদি নিচে চলুন, বিয়ে দেখব। বলে সায়রা দরজা খুলে বেরিয়ে গেল। পিছে পিছে তুর্যও যাচ্ছে। এই মেয়ে কি পাগল হয়ে গেল? তুর্য পেছনে থেকে বারবার বলছে, পাখি এভাবে ছুটোছুটি করো না, পরে যাবে। থামো, আসুন আপনি। সায়রা শুনল না। সিঁড়ি দিয়ে নেমে আগে গিয়ে দরজা খুলল। খুলেই দেখল জেরিন আর নাফিস দাঁড়িয়ে। সায়রা জেরিনলে জড়িয়ে ধরল। দুজনেই জড়িয়ে ধরে রইল। এসে পড়েছিস, এখন থেকে একসাথে থাকবো, অনেক মজা হবে। ওদের এভাবে দেখে তুর্য আর নাফিস হা করে চেয়ে রইল। এদের দেখে মনে হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দেওয়া হয়েছে। নাফিস বলল, স্যার আমাদের ও কি হাক করা উচিত না? মনে তো হচ্ছে, চলো করি। কথাটা বলে তুর্যই নাফিসকে জড়িয়ে ধরল। এবার সায়রা আর জেরিন চেয়ে আছে। ওদের কোলাকুলি শেষ হলে সবাই ভেতরে এলো। সামর্থ্য বেগমকে ও ডাকা হলো। সবাই বসেছে গোল হয়ে। এখন কি করা যায়? এত রাতে কাজী পাবে কোথায়? তার মধ্যে জেরিনের বাপ যদি পুলিশি ঝামেলা করে। নাফিস বলল, ওর বাপ সিউর ঝামেলা করবে। সিউর? তুর্য বলল, তার আগে বিয়ে হয়ে যাবে। এরপর সোজা কক্সবাজার। ঝামেলা করে ও লাভ হবে না। সবাই ভ্রুকুচকে বলল, কক্সবাজার? হু, বিয়ে করবে, কিছুদিন ঘুরবে না, তা কি করে হয়? ভোরবেলায় কাজী নিয়ে আসবো, বিয়ে হবে, এরপর সোজা ঢাকা ছাড়বে। নাফিস বলল, বমি একা যাচ্ছি না, আপনিও যাবেন স্যার? সবাই যাব, ট্যুরও হয়ে যাবে। তুর্য একটু ভাবল, এরপর বলল, যাওয়া যায়, কিন্তু ওকে ডান। ভোরের রওনা হব তাহলে। এ কথা শুনে সায়রা যেন পাছে নাচতে শুরু করবে। কিন্তু সামর্থ্য বেগম বলে উঠল, আমি যাচ্ছি না, তোরা যা। এবার সবাই একসাথে সামর্থ্য বেগম এর দিকে তাকালো। সামর্থ্য বেগম কাচুমাচু হয়ে বলল, আমার পায়ের ব্যথা, আমি নড়তেও পারবো না। তাছাড়া তোরা চলে গেলে বাড়িতে তালা দিতে হবে। ছোট নাতবুর বাপে আসলে আপ্যায়ন করবে কে? সামর্থ্য বেগম এর কথা শুনে সবাই হেসে ফেলল। তবুও তুর্য অনেকবার বলল, গাড়িতে করেই তো যাবে। কি এমন হবে? কিন্তু সামর্থ্য বেগম যেতে রাজি হলেন না। তাই আর জোর করল না কেউ। তিনি নিজের ঘরে চলে গেলেন। এবার সমস্যা হলো বাকির রাতটুকু নিয়ে। জেরিন এখন শুবে কোথায়? রুম আছে, তবুও সায়রা বল বসল, জেরিন বাকির রাতটুকু আমার সাথে থাকবে। সায়রার এমন কথা শুনে তুর্য ভ্রু কুঁচকে ফেলল। বউ তার কি বলছে? তুর্য ঘুমাবে কোথায়? বউ ছাড়া ই বাকি করে ঘুমাবে? তার বউ তাকে কিসপর শাস্তি দিতে চাইছে। তুর্য বলল, তাহলে আমি কোথায় থাকবো? কেন নাফিস ভাইয়ার সাথে? এমন করো না বউ, আমার ঘুম হবে না। কথাটা বলে তুর্য সায়রার দিকে এগিয়ে যাচ্ছে। নাফিস তুর্যর হাত ধরে ফেলল। বলল, আমার সাথে থাকুন স্যার। যাও সায়রা, তোমরা গিয়ে ঘুমাও। সায়রদ আর জেরিন সিঁড়ি দিয়ে উঠতে লাগলেই তুর্য চেঁচিয়ে বলে উঠে, সাবধানে বউ। জেরিন এই দুঃখের সময় ও শুধু মুখ চেপে হাসছে। এত পাগল মানুষ হয়? নাফিস তুর্যর হাত ধরে রেখেছে। তুর্য অসহায় চোখে চেয়ে রইল। বউটা তার মির্জাফর। এতটা সময় কি সুন্দর বুকে শুয়েছিল। এবার
তুর্য এবার নাফিসের দিকে চেয়ে বলল, তোমার বউটা কেন আমার বউরে নিয়ে ভাগলো? আমার বউ ভাগছে নাকি আপনার? আমার বউ তো ছোট, এত কিছু বুঝে নাকি? তুর্যর কথা শুনে নাফিস হা করে চেয়ে আছে। বলে কি, সায়রা নাকি ছোট? নাফিস বলল, আসলেই অনেক ছোট আপনার বউ, কয়দিন পর মাও হয়ে যাচ্ছে। তুর্য এবার নাফিসের রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বলল, কত আদর করে পালি যেন, তুমি বুঝবো না এসব? নাফিস ও তুর্যর পাশে এসে বসে বলল, কেন বুঝবো না? এখনো তো বিয়েই করো নাই, বাসর করবা, এরপর বাচ্চা, তখন বুঝবা বউ কত আহ্লাদ করে পালতে হয়। আপনি বউ পাগল হয়ে গেছেন স্যার, তুমিও হয়ে যাবা, শুধু কালকের রাতটা আসতে দাও। নাফিস ভ্রু কুঁচকে বলল, দিনের বেলা কি দোষ করলো? ধুর বলদ, শুভ কাজ রাতেই করতে হয়। তাছাড়া আমিও যাচ্ছি, তোমার বেশি সুখ আমার সহ্য নাও হতে পারে। নাফিস এবার বলে উঠল, তাহলে আপনি থেকে যান, স্বার্থপর। এদিকে সায়রা আর জেরিন পাশাপাশি শুয়ে গল্প করছে। জেরিন কাঁদছে, সায়রা বুঝালো। সায়রা নিজেও সব ছেড়ে পড়ে আছে। এটাই মেয়েদের জীবন, ভোর হলেই জেরিনের নাম জুড়ে যাবে নাফিসের নামের সঙ্গে। সায়রা এবার একটু মজা করে বলল, তাড়াতাড়ি বাবু নিয়ে নিবি কিন্তু। তুই কখন ভেবেছিলি বেবির কথা? সায়রা থেমে গেল, ও তো কিছুই ভাবেনি, হুট করে জানতে পেরেছে। সায়রা বলল, আমি ভাবিনি, ভাবার আগেই শুনি বেবি আসছে। জেরিন এবার আস্তে করে বলল, ফিলিংস কেমন রে? কাল তো বিয়ে হচ্ছেই, কাল রাতে টের পাবি কেমন ফিলিংস। জীবনে ও না, অন্তত 1 মাস সময় দিতে হবে আমাকে। জেরিনের কথা শুনে সায়রা হেসে ফেলল, বলল, 1 মাস তো দূর, একদিন সময় দেয় কিনা দেখ। কেন দিবে না? আমি বিয়ে করাবো, পালিয়ে তো আর যাব না। বিয়ে করাবো বলেই দেবে না সময়। যদি দেয় আমাকে এসে বলিস তুই, আবার তোদের প্রেমের বিয়ে। জেরিন এবার একটু চিন্তা করে বলল, তোদের তো এমনিই বিয়ে, তোকে সময় দিয়েছিল, একদিনও না। জেরিন এবার ঠাট্টা করে বলল, এর জন্যই তোর বেবি এত তাড়াতাড়ি চলে এসেছে। তোর ও হবে, সারা রাত কারো চোখে ঘুম নেই। তুর্য একজনকে দিয়ে সকাল সকাল কাজে দেখালো। জেরিন আর সায়রা নিচে নামলো। সামর্থ্য বেগম এলো। সায়রা জেরিনকে ওর থেকে একটা লাল শাড়ি পরিয়েছে, গয়না অর্ধেক দিয়েছে জেরিনকে। কিন্তু নাফিস সেই নিজের লুকেই আছে। দুজনকে পাশাপাশি বসানো হলো। কাজীকে সব বলা হলে দেনমোহর ঠিক করা নিয়ে বলল, দেনমোহর কত ধরব? নাফিস ঠিকই করে নিয়েছে, ওর জমানো যত আছে তার আধা বলবে। কিন্তু তার আগেই তুর্য বলে উঠল, 10 লাখ ধরুন। নাফিস চেয়ে বলল, স্যার 10 লাখ? চুপ, বিয়ের নতুন বর এত কথা বলতে হয় না। 10 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো নাফিস আর জেরিনার। সকাল ভোরে সায়রা মিষ্টি আনলো ফ্রিজ থেকে, সবাইকে খাওয়ালো, কিন্তু নিজে খেতে পারল না। বিয়ে শেষ হতেই তুর্য বলল, উপরে গিয়ে গোছকাজ করো, 8টার মধ্যে বের হব। সায়রা আর জেরিন উপরে গেল। নাফিস ঘরে এসে বলল, আমার জামাকাপড় সব বাসায় রেখে এসেছি, কিনে নিও। জেরিনের জন্যও কিনতে হবে, টাকা উঠাতে হবে তাহলে। তুর্য কিছু বলল না, শুধু নাফিসের দিকে এগিয়ে এসে হাতে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে খরচ করো, কাবিনের টাকা পুরোটা দিয়ে দিবে। খবরদার মাফতাফের ধারে কাছেও যাবে না। নাফিস অবাক হয়ে বলল, এত টাকা আমি? তোমার বিয়ের উপহার, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বিয়েতে কিছু দেব না নাকি? রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। তুর্য বেরিয়ে গেল। নাফিস চেয়ে রইল, ওর কাছে ও জমানো টাকা আছে, এতদিন জমিয়েছে, কিন্তু এখন সবই তুর্য দিচ্ছে। তবুও নাফিস ঠিক করলো নিজের জমানো টাকা ও তুলবে কিছু জেরিনকে উপহার দেওয়ার জন্য। সায়রা টুকটাক সব গুছিয়ে নিচ্ছে। সায়রার রুমেই জেরিন রেডি হচ্ছে। তুর্য এসে দরজার টোকা দিল। সায়রা ভেতর থেকেই বলল, কে? তোমার একমাত্র জামাই। দরজা খোলো বউ। সায়রা এসে দরজা খুলে দিয়ে দরজার সামনেই দাঁড়ালো। বলল, কি চাই? আপাতত রেডি হব, তাই জামাকাপড় হলেই হবে, বাট রাতে অফকোর্স তোমাকে চাই। জেরিন ভেতরে ছিল। তুর্যর এ কথা শুনে বেচারি চোখ বড় বড় করে চেয়ে রইল। সায়রা বলল, কি বলছেন? ভেতরে জেরিন আছে। আমি খারাপ কি বললাম? আমি জামাকাপড় দিচ্ছি, দাঁড়ান। ভেতরে ও যেতে পারবো না। তুর্য এ কথা বলতেই জেরিন বেরিয়ে এলো। সায়রাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি নিচে যাচ্ছি। জেরিন চলে গেল। তুর্য সায়রাকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েই জড়িয়ে ধরল সায়রাকে। যেন কত জনম সায়রা দূরে দিছ। তুর্য বলল, আহা, বউকে জড়িয়ে ধরলে ও কত শান্তি। এই পাগল লোক, এসব কি হচ্ছে? কি হচ্ছে? কাল রাতে বান্ধবীকে পেয়ে আমায় ফেলে চলে এলে। আমি ভালো তাই রাগ করলাম না। আজকে ও বান্ধবীকে নিয়েই থাকবো। ইস, নাফিসের জিনিস তোমার কাছে কেন থাকবে? আজ রাতে ওদের মধ্যে কত কিছু হবে। হে, সবাই তো আপনার মতো। সবাই আমার মতো না বলো।
আমি ভালো ছেলে, তাই তোমাকে কত ছাড় দিয়েছি। ভুলে গেলে সেই কথা বউ? সায়রা চোখ বড় বড় করে চেয়ে বলল, কি আপনি ছাড় দিয়েছেন? নাকি এক রাতেই আমার হাড্ডি সহ গুড়িয়ে দিয়েছেন? চুপ বউ, এসব বলে না। স্বামীর আদর চুপ করে নিতে হয়। অসভ্য লোক। এখন জামাকাপড় দাও, রেডি হই। জেরিন নিচে এসে দেখল নাফিস সোফায় বসে আছে, সাথে সামর্থ্য বেগম। নাফিস জেরিনের দিকে তাকালো। জেরিন সায়রার মতো গোল ড্রেস পরছে, কালো রঙের, ফর্সা শরীরে বেশ মানিয়েছে। সাথে হাতে চিকন চুড়ি, গলায় চেইন, নাকে ছোট্ট একটা নাকফুল। এসব কিছুই সামর্থ্য বেগম দিয়েছে। বেশ বউ বউ লাগছে জেরিনকে। সামর্থ্য বেগম জেরিনকে কাছে ডাকলেন, পাশে বসিয়ে বললেন, নাত বউ দুটো পেয়েছি আমি, একেবারে চাঁদের মতো সুন্দর। পরপর জেরিন কপুর হাত ধরে বলল, কোনো চিন্তা করিস না, তোর বাবা আর কি করবে, ঘুরবি মন খুলে। আর সায়রার মতো একটা খুশির খবর ও যেন বাড়ি ফেরার পর পাইব। সামর্থ্য বেগম যখন কথা বলছে তখন তুর্য আর সায়রাও নিচে নেমে এসেছে। নাফিস সঙ্গে সঙ্গে কেসে উঠল। জেরিন ও খানিক লজ্জা পেল। তুর্য ঠোঁট চেপে হাসছে। এবার ফাঁসবে নাফিস। সে আর সায়রা অনেক শুনেছে এসব। সামর্থ্য বেগমের কাছে থেকে বিদায় নিল ওরা। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠল। তুর্য আর সায়রার সামনে নাফিস আর জেরিন পেছনে বসার কথা থাকলে ও জেরিন আর সায়রা ইচ্ছে করেই পেছনে বসল। তুর্য খুশি হলো। নাফিস বেটা কক্সবাজার যাওয়ার আগে আর বউকে পাচ্ছে না। নাফিস গাড়িতে উঠে বসতেই তুর্য বলল, বেস্ট অফ লাক নাফিস, দাদির কথা যেন সত্যি হয়। বলেই হাসল তুর্য। নাফিস বলল, আপনি ও মজা নিলেন স্যার? না, দোয়া করলাম। তো চলো যাওয়া যাক। ওকে। গাড়ি ছাড়ল। দুই জোড়া শালিক চলল তাদের গন্তব্যে, একান্তের সময় কাটাতে। এদিকে জেরিনের বাবা সকাল থেকে মেয়েকে না পেয়ে দিশেহারা। জেরিনের ফোনে বারবার কল করে বন্ধ বলছে। তিনি ধরেই নিয়েছে নাফিস তার মেয়েকে অপহরণ করেছে। বাধ্য হয়ে তিনি থানায় ছুটে গেল। এদিকে সাদমান শাহরিয়ার তুর্য যেহেতু গার্জেন ছিল তাই ওর ঠিকানা বের করল। এরপর পুলিশ নিয়ে সোজা বাড়ি চলে এলো। সামর্থ্য বেগম তখন বসার ঘরে ছিলেন। তার পায়ের ব্যথা, পায়ে একজন তেল মালিশ করে দিচ্ছিল। এমন সময় সদর দরজায় বেল বাজল। সামর্থ্য বেগম চুমকিকে ডেকে দরজা খুলে দিতে বলল। চুমকি দরজা খুলতেই দেখল দুজন পুলিশ আর একজন লোক দাঁড়িয়ে আছে। চুমকি ভয় পেয়ে সামর্থ্য বেগমকে ডেকে বলল, দাদি পুলিশ আইছে দেখি। সামর্থ্য বেগম পায়ে তেল মালিশ করা মহিলাটাকে চলে যেতে বলল। চুমকিকে বলল ওদের ভেতরে আসতে দিতে। জেরিনের বাবা তাড়াহুড়ো করে ঢুকল ভেতরে। সামর্থ্য বেগমকে দেখেই বলল, আপনার নাতি কই? ডাকেন ওদের, আমার মেয়ে অপহরণ করছে ওরা। সামর্থ্য বেগম চেয়ে রইল। পুলিশের মধ্যে একজন বলল, তুর্য আর নাফিস, ওনারা ওনার মেয়ে জেরিনকে অপহরণ করেছে বলে দাবি করছে। আর এই বাড়িতে এনেই নাকি রেখেছে। আমরা বাড়িটা খুঁজে দেখব। আমার নাতি দুইটার একটাও বাড়িতে নাই। কালই ওরা শহরের বাইরে ঘুরতে চলে গেছে। জেরিনের বাবা এবার বলে উঠল, মিথ্যা কথা, কাল সন্ধ্যায় ওরা আমার বাসায় ছিল। আর ওখান থেকে আসার পর আপনি মায়া দিবেন না দেখা ছোট নাতির মনটা খারাপ আছিল, তাই ঘুরতে গেছে। আর ওনার মায়া যদি অপহরণই করার হইতো তাইলে কি আর বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম নাকি? পুলিশ এবার জেরিনের বাবাকে বলল, এই মহিলা যা বলছে তা কি ঠিক? কিছুটা ঠিক, কিন্তু আমার মেয়ে কই যাবে তাহলে? দেখুন গিয়ে আপনার সাথে রাগ করে কোথাও চলে গেছে। হেনস্থা করলেন আমাদের। কথাটা বলে পুলিশ বেরিয়ে গেল। সামর্থ্য বেগম ঠোঁট কামড়ে হাসল। জেরিনের বাবা হতাশ। এটা কি হলো? মেয়ে তার গেল কই? কোথায় খুঁজবে এখন? কাল রাতে ও তো ঘরে ছিল। কাল যদি ওরা ঘুরতে চলে যায় তাহলে তার মেয়ে কই? ওরা কক্সবাজার পৌঁছালো দুপুরের দিকে। সারা রাস্তা জেরিন আর সায়রার বকবক শুনে শুনে নাফিস আর তুর্যর মাথা খারাপ। এরা বাড়িতে একসাথে থাকলে কি করবে কে জানে। কক্সবাজার এসে ওরা আবার আরেক ঝামেলায় পড়ল। আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসেনি, তাড়াহুড়ো করে এসেছে, তাই তুর্য বলল সে সব ম্যানেজ করে নিবে। সুন্দর একটা রিসোর্ট দেখে তুর্য সেখানেই দুটো রুম বুক করল। রিসোর্টে এসে ও সায়রা আর জেরিন হাত ছাড়ছে না। এবার নাফিস সায়রাকে বলল, বইন আমার, এবার আমার বউরে একটু ছাড়ো, সঙ্গে নিয়ে যাই। সায়রা হেসে ফেলল। জেরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। তুর্য বলল, বউ পাখি বেচারার বউটারে একটু দাও, না হলে একটু পরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। সায়রা নাফিসের হাতে জেরিনের হাত তুলে দিয়ে বলল, নিন আপনার বউ দিয়ে দিলাম, খুবই উপকার হইল বিশ্বাস করো। বউ ফিরায় দিলা তাই আজ আমি তোমারে হেলব্যাগ আচার কিনে দিব যাও। নাফিসের কথা শুনে সায়রা খুশি হলে ও পর মুহূর্তেই তুর্য বলল, হে, এমনি বমি করে ভাষায় আবার আচার খেয়ে আরো বমি করুক। তুমি তোমার বউ নিয়ে বিদায় হও। তুর্য সায়রাকে টেনে নিয়ে চলে গেল ওদের রুমের দিকে। নাফিস আর জেরিন দাঁড়িয়ে।
নাফিস জেরিনের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো মুসিবতের বেটি, রুমে চলো, আমি ভীষণ হট হয়ে আছি। নাফিসের কথা শুনে জেরিনের চোখ বড় বড় হয়ে গেল। হট হয়ে আছে মানে? এই লোকের এমনিই মাথা খারাপ। রুমে এসে নাফিস শব্দ করে দরজা বন্ধ করে দিল। জেরিন চেয়ে রইল। দরজাটা বন্ধ করেই জেরিনের দিকে তাকালো। জেরিনের যেন আত্মা উড়ে যাচ্ছে। নাফিস ঠোঁট কামড়ে হাসল। পরপর জেরিনের দিকে এগিয়ে আসতে লাগলো। জেরিন পিছিয়ে যেতে লাগলো। বলল, কি হয়েছে? এভাবে এগুচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন সুইটি? থামুন। নাফিস থামল না। উল্টো জেরিনের হাত ধরে টান দিয়ে এনে জেরিনকে ওর বুকের উপর ফেলল। জড়িয়ে ধরল শক্ত করে। বলে উঠল, শক্ত করে জড়িয়ে ধরুন না সুইটি। হালাল হওয়ার পর প্রথম আলিঙ্গন। আহা, পুরানটায় কেমন সুখ সুখ লাগছে। জেরিন হেসে ফেলল। একটা পাগল লোককে ভালোবেসেছে ও। জেরিন নিজেও ও শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। হালাল যে সত্যিই সুন্দর তা জেরিন টের পাচ্ছে। আগে কত জড়িয়ে ধরতে ইচ্ছে হতো, কিন্তু এত জড়াজড়ি ওরা কখনোই করেনি। নাফিসও কখনো এসব নিয়ে বলেনি কিছু। নাফিসের সোজা কথা ছিল, হালাল হতে হবে। আজ নাফিস কথা রেখেছে। আজ তারা হালাল। চাইলেই এখন জেরিনের নাফিসের সঙ্গে লেপ্টে থাকতে পারে। নাফিস ছাড়ল জেরিনকে, বলল, যাও কটকটি ফ্রেশ হয়ে নাও, গিয়ে রেস্ট নিতে হবে। আপনি আগে যান। চলো একসাথে যাই। কথাটা বলেই নাফিস চোখ মারল। জেরিন কয়েক কদম পিছিয়ে গেল। নাফিস শব্দ করে হেসে বলল, ভয় পেলে? জেরিন কিছু বলল না। নাফিস এগিয়ে এসে জেরিনের কোমর জড়িয়ে ধরে দাঁড়ালো। জেরিনের চোখে চোখ রেখে বলল, ভয় পেলে হবে না সুইটি। বউ হয়ে গেছ, এবার উহু আহা শুনছি না আমি। মাইন্ড ইট, ওকে। কথাটা বলে নাফিস ওর জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। জেরিন বিছানায় গিয়ে চুপ করে বসে রইল। এই জেরিন আগে নাফিস একটা কথা বললে ও 10টা বলতো। আজ কেন যেন শুধু লজ্জা আর ভয় লাগছে। মনে হচ্ছে যখন তখন নাফিস ছুঁয়ে দিবে ওকে। কি করে এই লজ্জা শুইবে জেরিন? নাফিস একেবারে শাওয়ার নিয়ে বের হলো। বের হয়ে দেখল জেরিন সবকিছু গুছিয়ে রাখছে। জেরিন নাফিসের শব্দ পেয়ে পেছনে ফিরে চেয়ে দেখল নাফিস তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে শুধু একটা ট্রাউজার। এতে করে নাফিসের বডি দৃশ্যমান। জেরিন একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। বিষয়টা খেয়াল করল নাফিস। তার কটকট করা প্রেমিকা বউ হয়ে যাওয়ার পর কেমন লাজুকতা হয়ে গেছে। এই মেয়ে কি বুঝে না নাফিসের মনে ও মাথায় কি কি চলছে? নাফিস যখন ধৈর্য ভেঙে জেরিনের সামনে নিজেকে তুলে ধরবে, এই মেয়ে তো মরেই যাবে মনে হচ্ছে। নাফিস বলল, যাও শাওয়ার নিয়ে আসো কটকটি। ঘুমাবো? আচ্ছা, আপনি ঘুমান তাহলে। জেরিন নাফিসের পাশে দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় নাফিস বলে উঠল, জলদি করো সুইটি, তোমার বুকে ঘুমাবো। জেরিন একবার নাফিসের দিকে চেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই লোকের কথা আজ এমন লাগছে কেন? কেমন আফিমের মতো নেশাময় কণ্ঠ। জেরিনকে কি মেরাই ফেলবে নাকি কে জানে। জেরিন সময় নিয়েই বের হলো। বের হয়ে দেখল নাফিস রুমকে হিমঘর বানিয়ে রেখেছে। এসির পাওয়ার কততে দিয়ে রেখেছে কে জানে। জেরিন দেখল নাফিস আতশোয়া হয়ে ফোন দেখছে। জেরিন আস্তে আস্তে হেঁটে এসে নাফিসের পাশে বসল। নাফিস ফোনটা রেখে জেরিনকে নিজের কাছে টেনে নিল। নাফিস জেরিনকে স্পর্শ করতেই জেরিনের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। নাফিস জেরিনকে কাছে টেনে নিয়ে ওকে নিয়েই শুয়ে পড়ল। উপরে সাদা রঙের চাদরখানা টেনে দিল। জেরিন বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। নাফিস জেরিনকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, প্যানিক করো না, এগুলো নর্মাল। আমিই তো ছোপ তোমায়। নিঃশ্বাস ফেলো, নর্মাল হও প্লিজ। নাফিস জেরিনকে বুঝানোর জন্য বললে ও জেরিনের শরীর অনবরত কাঁপছে। নাফিস শক্ত করে জেরিনকে জড়িয়ে ধরে রেখে ফের জেরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, নর্মাল হও জান। মায়ে তো জড়িয়ে ধরেছি, তাতেই অবস্থা হলে বাসর করব কি করে? জেরিন এবার বলল, চুপ। কেন ভয় লাগছে আমাকে? বিশ্বাস করো কিচ্ছু করব না এখন। শুধু ঘুমাবো একটু। তাহলে ঘুমান। তবুও অসভ্য কথা বন্ধ করুন। নাফিস এবার জেরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাহলে তোমার বুকে ঘুমাতে দাও প্লিজ জান। কথাটা বলে নাফিস একটু উঠল। সায়রার গায়ে ওড়না ছিল। ওড়নাতে হাত দিতেই জেরিন বাধা দিয়ে বলল, আরে কি করছেন? চুপ। এখন থেকে আমার কাছে থাকলে ওড়না রাখবে না, এভাবেই থাকবে। কথাটা বলেই নাফিস জেরিনের ওড়নাটা নিয়ে নিল। এক সাইডে ওটা রেখে জেরিনের বুকে এসে বাচ্চাদের মতো করে শুয়ে পড়ল। জেরিনের হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখল। বুঝালো যাতে হাত বুলিয়ে দেয়। জেরিন এবার একটু নর্মাল হলো। নাফিসের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নাফিস বলে উঠল, জানু মুসিবতের বেটি, যখন তোমার সঙ্গে প্রেম করতাম ভাবতাম এমন একটা সময় কবে আসবে, তোমার বুকে আমি ঘুমাবো, তুমি আমার চুলে হাত বুলিয়ে দেবে। আজ সেই দিন। আজ আমি সত্যিই আরাম করে ঘুমাবো।
জেরিন শুধু নাফিসের কথা শুনেই যাচ্ছে। ইস, লোকটা কত কিছু ভেবেছে। আর জেরিন কিনা ভয় পেত নাফিস ওকে ছেড়ে যাবে ভেবে। এদিকে নাফিস জেরিনকে জড়িয়ে ধরেছে। জেরিন বারবার নড়াচড়া করছে শুধু। নাফিস একটা সময় ঘুমুঘুম কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করো জান, প্যান্টের নিচে আন্ডারওয়্যার পরিনি, তোমার এভাবে নড়াচড়া আমায় ডিস্টার্বও করছে ভীষণ। এখনই বেইজ্জত কইরো না প্লিজ, নড়াচড়া বন্ধ করো, ঘুমাতে দাও। জেরিন শুরুতে নাফিসের কথার মানে না বুঝলে পর মুহূর্তে চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি অসভ্য লোক, একটুও লজ্জা নেই, আবার এসব বলছে নিজের মুখে। সাইরা লম্বা জার্নি করাই অনেকটা বেহাল অবস্থা, উঠে ফ্রেশও হতে চাইছে না। তুর্য তাই আগে গেছে শাওয়ার নিতে। কাল রাতে বেচারার ঘুম হয়নি। সাইরা ওইভাবে বিছানায় শুয়ে আছে, পা দুটো ব্যথা করছে। যত দিন যাচ্ছে সাইরার শরীর ভারী হয়ে যাচ্ছে কেমন যেন। তুর্য শাওয়ার নিয়ে বের হয়ে দেখল সাইরা চিৎপটাং হয়ে শুয়ে আছে। তুর্য এসে বসল পাশে। সাইরার মাথায় হাত রাখল। সাইরা চোখ বন্ধ করে আছে। তুর্য বলল, পাখি, উঠো এবার, শাওয়ার নিয়ে আসো, ভালো লাগবে। না, আমার ভীষণ পায়ে ব্যথা হচ্ছে। তুর্য ভ্রু কুঁচকাল। সারা পথ গাড়িতে করে এসেছে, তাহলে পায়ে ব্যথা কেন? তুর্য সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে সাইরার পায়ের কাছে বসল। সাইরার পা হালকা ফুলে উঠেছে। এটাও প্রেগন্যান্সির সময় অনেকের হয়ে থাকে। তুর্য সাইরার পায়ে হাত দিতেই সাইরা লাফিয়ে উঠল। বলল, কি করছেন আপনি, পা ছাড়ুন। চুপ করো, দেখি পা দেখি। না তুর্য, ঠিক হয়ে যাবে। তুর্য শুনল না। সাইরার পা টেনে নিল। তুর্যর হাত বড়, সাইরার পা এইটুকু। তুর্য হাত বুলাতে লাগলো। কেমন অস্থির দেখালো তুর্যকে। সাইরা হুট করেই পা ছাড়িয়ে নিয়ে তুর্যকে জড়িয়ে ধরল। তুর্য অবাক। এই মেয়ের কখন কি হয় তুর্য বুঝতে পারে না। সাইরা তুর্যকে জড়িয়ে ধরে আবার তুর্যর গালে হাত রেখে তুর্য গালে চুমু খেল। তুর্য অবাক। যে মেয়েকে ছুতে গেলে লজ্জায় মুখ লুকায় এখনো, সেই মেয়ে আজ চুমু খেয়ে যাচ্ছে। সাইরার কি যে হলো কে জানে। তুর্যর সারা মুখ জুড়ে চুমু খেল, বিশেষ করে ঠোঁটে। তুর্য সুযোগ পেয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল না। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। তুর্য বড় একটা নিঃশ্বাস নিয়ে সাইরার হাত ধরে থামালো। বলল, আমাকে সিডিউস করতে চাইছো বেবি, নাকি আমার আদর নিয়ে একেবারে একসঙ্গে শাওয়ার নেওয়ার ফন্দি করছো? সাইরা মুচকি হেসে তুর্যর গলা জড়িয়ে ধরল। বলল, হে জনাব, আপনাকে সিডিউস করতেই চাইছি। আমাকে উস্কে দেওয়ার পরিণাম তো তোমার জানাবো। পরে তুমি আমায় অপবাদ দিয়ে বসে বসে কাঁদবে। ওটা তো আপনি আমায় ব্যথা দেন বলে কাঁদি। আদর করলে কি কাঁদতাম নাকি? তুর্য এবার সাইরার কোমর জড়িয়ে ধরল। কেমন নেশালো দৃষ্টিতে চেয়ে বলল, আমি তোমায় ব্যথা দেই, আদর করি না। সাইরা ঠোঁট বাঁকা করে বলল, না, যে আদরে ব্যথা নেই সে আদর না রে বউ। একজন আসল পুরুষ পাওয়ার খুশিতে তোমার আমাকে 4 বেলা আদর করতে দেওয়া উচিত। সাইরা এবার ভ্রু কুঁচকে বলল, আপনি কিভাবে আসল পুরুষ? এই যে আমার একটু আদরেই তুমি কাঁদো, চিৎকার করো। আসল পুরুষ না হলে কি এমন হতো? ইস, চুপ করুন, আদর করতে ইচ্ছে করছে রে বউ। সাইরা ছিটকে সরে গেল। তুর্য সাইরার ওড়না চেপে ধরে বলল, একটু বউ প্লিজ, ছাড়ুন, আমি শাওয়ার নেব। বউ না আমার তুমি, প্লিজ একবার, একটু। সাইরা শুনল না। পাগলকে বলেছে পাগলামি করো না। সাইরা জামাকাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, সাদমান শাহরিয়ার তুর্য, আপনি আসল পুরুষ না, আপনি একজন ভণ্ড পুরুষ। রাতে বোঝাবো বউ, আমি কি পুরুষ। আমার ভেতরের সব পুরুষ সওয়া আজ তোমায় একসাথে দেখাবো। বি রেডি হানি। সাইরা শাওয়ার নিয়ে বের হলো অনেকটা সময় নিয়ে। এসে দেখল তুর্য সামর্থ্য বেগম এর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। সাইরা ও এসে কথা বলল। সামর্থ্য বেগম জেরিনের বাপের কথা জানালো। তুর্য বলল এসব আর নাফিসকে না জানাতে, বিয়ে করে ঘুরতে এসেছে, এসব টেনশন দেওয়ার দরকার নেই। কথা শেষ হলে দেখল সাইরা গিয়ে বিছানায় বসে আছে, চুল দিয়ে পানি পড়ছে। তুর্য উঠে গিয়ে সাইরার সামনে দাঁড়ালো। এই মেয়ে তুর্যকে পাগল করে ছাড়বে। তুর্য একা তোয়ালে হাতে নিয়ে সাইরার চুল মুছতে লাগলো আর বলল, বিশ্বাস করো তোমার এমন খামখেয়ালির জন্য বেবির যদি কিছু হয় না, তোমাকে তুলে আছাড় মারব। তুমি কি ছোট বাচ্চা বলো তো? আমার ভালো লাগে না কিছু, শুধু খিদে পায়। এই যে এখনই খেতে যাব। নাফিস ভাইয়াদের কল দিন। দিচ্ছি। তুর্য বুঝল সাইরার মুড অফ থাকার কারণ। সাইরার খিদে পায় কিন্তু খেলে ও তা পেটে রাখতে পারে না, গড়গড় করে বমি করে দেয়। তুর্য আর সাইরা বের হলো। রিসোর্টে খাবে না, একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাবে। তার আগে নাফিসকে কল করলো। নাফিস বলল ওরা যাবে, আসছে। তুর্য আর সাইরা দাঁড়িয়ে রইল রিসোর্টের গেটের কাছে। এখান থেকে আর গাড়ি নেওয়ার দরকার নেই, হেঁটেই যাবে। তুর্য শক্ত করে সাইরার হাতটা ধরে রেখেছে। সাইরা কি কি খাবে তার লিস্ট বলে যাচ্ছে।
অথচ তুর্য জানে এর মধ্যে থেকে কিছুই সায়রা খেতে পারবে তো দুর্গন্ধও নিতে পারবে না। একটু পরে নাফিস আর জেরিন এলো। নাফিসকে দেখে মনে হচ্ছে গভীর ঘুম থেকে উঠে এসেছে। চোখ মুখ ফুলে আছে। নাফিস এসেই বলল, কি সায়রা খাতুন, মুখটা শুকনা লাগছে কেন? খিদে পেয়েছে ম্যাডামের। চলো। ওরা চারজনে হাঁটতে শুরু করলো। বেশি দূরে নয় রেস্টুরেন্ট। তুর্য শক্ত করে সায়রার হাত ধরে রেখেছে। তবু বারবার বলছে, সাবধানে বউ, দেখে হাঁটো। আপনি তো হাত ধরে রেখেছেনই। তবুও, কোলে তো আর নেইনি। সাবধানে হাঁটো। নাফিস ও জেরিনের হাত ধরে রেখেছে। মনে মনে ভাবছে সায়রার বেবি হবে। তুর্য মনে হচ্ছে আরো কেয়ারিং হয়ে উঠেছে। নাফিস যে কবে বাপ হবে। বউটা যেন রাজি হয়ে যায় বেবির জন্য। ওরা এসে রেস্টুরেন্টে ঢুকলো। সায়রা আগেই বলল সে ভাত খাবে। ভীষণ খিদে পেয়েছে তার। নাফিস আর জেরিন ও তাই, শুধু তুর্য আলাদা করে কয়েক রকমের সালাদ সাথে রুটি নিল। খাবার আসতে দেরি হলো, সায়রা খেতে শুরু করলো। তুর্য মুচকি হেসে বলল, আস্তে ধীরে খাও বউ। সবাই রেখে চলে গেলেও তোমার বর এখানেই বসে থাকবে তোমার জন্য। তুর্যর এক কথা শুনে জেরিন মনে মনে বলল, কি কিউটব। নাফিসটা এমন করে বলেন না কেন। সবাই গল্প করতে করতে খাওয়া শেষ করলো। এরপর বের হলো। এবার আর সায়রা তুর্যর সাথে নেই। সামনে সামনে জেরিনের সঙ্গে যাচ্ছে। দুজনে গল্প করছে আর হাঁটছে। নাফিস আর তুর্য পেছনে পেছনে। দুজন পুরুষ চেয়ে আছে তাদের জীবনসঙ্গিনীর দিকে। নাফিস আর তুর্য এক সময় একা একসঙ্গে হেঁটেছে আর গল্প করেছে। আজ তারা দুজনেই পরিপূর্ণ। তাদের শখের নারীরা তাদের সাথে। নাফিস বলল, জীবনটা কেমন মনে হচ্ছে স্যার? পরিপূর্ণ মনে হচ্ছে। দুজনেই একসঙ্গে হাসল। সন্ধ্যা নেমে এসেছে। এবার একটু গরম গরম চা খাওয়া দরকার। ওরা চলল চা খেতে। চা খেয়েই ওরা আবার রিসোর্টে ফিরে এসেছে। গাড়ি নিয়ে যায়নি। সায়রার পায়ে ব্যথা হতে পারে বেশি হাঁটলে। রিসোর্টে ফিরতে ফিরতে 7টা বেজে গেল। রাতের খাবার খেয়েই এসেছে। তাই ঠিক করলো আবার রুমে গিয়ে রেস্ট করবে। কয়েকদিন তো আছে, ঘোরা যাবে মন মতো। সায়রা জেরিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। তুর্য যেতে যেতে নাফিসকে বলল, বেস্ট অফ লাক। তুর্য চলে গেল। নাফিস জেরিনকে বলল, চলুন ম্যাডাম রুমে যাই। কেন, এখন আবার ঘুমাবেন? চলো যাই। রুমে চলে হেলো জেরিন আর নাফিস। রুমে এসে নাফিস শব্দ করে দরজা বন্ধ করল। জেরিন পেছনে ফিরে তাকালে নাফিস হাত ধরে টান দিয়ে জেরিনকে দরজার সঙ্গে চেপে ধরল। জেরিনে ভয় পেয়ে নাফিসকে দূরে সরিয়ে দিতে চাইল। নাফিস হাতটাও চেপে ধরল। বলল, এবার কোথায় পালাবে মুসিবতের বেটি? ছাড়ুন। পারবো না। পারলে ছাড়িয়ে নাও। জেরিন ছুটাছুটি করল। কিন্তু নাফিসের শক্তির সঙ্গে কি আর পারবে। শেষে শান্ত হয়ে গেল। নাফিস হেসে বলল, কি হাওয়া শেষ। এমন করছেন কেন? বুঝো না কেন? নাফিসের দৃষ্টি কেমন যেন লাগছে। মনে হচ্ছে বেচারা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। জেরিন বলল, না বুঝি না। তাহলে চলো বুঝাই। আমি যে অধৈর্য হয়ে আছি চান তো আমি কি করব? নাফিস জেরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে শান্ত করবে। অনেক আহা, শুনেছি। এবার অন্য কিছু শুনতে চাই তো চান? জেরিন বলল, কি শুনতে চান? নাফিস ঠোঁট কামড়ে হেসে বলল, বললে লজ্জা পাবে। চলো করে দেখাই। সরুন। ইতর লোক। আজ কোনো সরি নেই। আজ শুধু কাছে আসাআসি হবে। নাফিস কেমন ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। জেরিন চোখ নামিয়ে নিল। কিন্তু আজ যে নাফিস তা শুনবে না। নাফিস জেরিনের চোয়াল ধরে মুখখানা উঁচু করল। কেমন করে যেন বলল, তুমি কি আরো ওয়েট করাতে চাও? বুঝো না আমি শেষ হয়ে যাচ্ছি। একটু আদর দাও না কেন? আমার ভয় লাগে। ভয় দূর করে দেব তো চান। একবার সাই দাও। কসম একটুও ব্যথা দেব না। জেরিন কাপা কাপা কণ্ঠে বলল, নাফিস, একটু সময়। বিশ্বাস করো তুমি না চাইলে কিচ্ছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। বুঝো একটু জান আমার। জেরিন তবুও নিজেকে সিটিয়ে নিচ্ছে। নাফিস বুঝল হয়তো জেরিন চাচ্ছে না এসব। তাই সঙ্গে সঙ্গে ডিস্টেন্স রেখে দাঁড়ালো। জেরিন এমনটা আশা করেনি। নাফিস জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। জেরিনের দিকে তাকালো। জেরিন দেখল নাফিসের চোখ মুখ কেমন লাল হয়ে আছে। নাফিস ঢুক গিল, পরপর বলল, রেস্ট নাও। আমি একটু আসছি। কোথায় যাবেন? নাফিস হালকা হেসে জেরিনের কপালে চুমু খেলো একটা। পরপর বলল, একটু সময় দাও। এখনই আসছি। নাফিস বের হয়ে গেল রুম থেকে। জেরিন অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। নাফিস কি রাগ করল? জেরিন তো নিষেধ করেনি। জেরিনের ভয় লাগে সে কি আগে এমন অবস্থায় পড়েছে নাকি। জেরিনের কান্না এলো। নাফিস কোথায় চলে গেল? জেরিন দরজা দিয়ে বাইরে তাকালো। কিন্তু নাফিসকে দেখা যাচ্ছে না। জেরিনের কান্না এলো। কেন অমন করতে গেল? ভয় লাগছিল তবু নাফিসকে অস্থিরতা কেন বুঝল না। জেরিন দরজার পাশেই বসে রইল।
নাফিস এলো ঠিক 15 মিনিট পর। দরজা খোলার শব্দ হতেই জেরিন উঠে দাঁড়ালো। নাফিস জেরিনকে দেখে অবাক। এই মেয়ে কি কাঁদছে? নাফিসের বুকটা মুচড় দিয়ে উঠল। জেরিনের দিকে এগিয়ে গিয়ে বলল, কাঁদছিলে কেন? নাফিস এগিয়ে যেতেই জেরিন এসে নাফিসের বুকে হেলোপাতারি কিল খুশি মারতে লাগলো। আর বলতে লাগলো, এই ইতর লোক, অসভ্য লোক, আমাকে এভাবে ফেলে চলে গেলেন কেন? জবাব দিন কেন? থাকবো না আমি আপনার সাথে। বাপ মা সব ফেলে এসেছি, আমাকে আজই ফেলে চলে গেলেন না। থাকবো না তো আমি। নাফিস কিছু বলছে না। হুট করেই জেরিন নাফিসের বুকের উপর হামলে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল। বলল, আমি একটু ভয় পেয়েছি, তাই বলে ফেলে চলে যাবেন আপনি? শয়তান লোক, দিয়ে আসুন আমাকে ঢাকা। থাকবো না আমি আপনার সাথে। বন্দি হয়ে গেছ, যাবে কোথায়? আর চলে না গেলে কি করে হতো? তুমিই তো ভয় পাচ্ছিলে। জেরিন কাঁদতে কাঁদতে বলল, তাই বলে চলে যাবেন? বিশ্বাস করো জান, নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তোমার কান্নারত মুখ দেখে লোভ লাগছে আমার এখন। প্লিজ থামো। কিন্তু জেরিন থামল না। নাফিস এবার ধমক দিয়ে বলল, চুপ মুসিবতের বেটি, কান্না করতে নিষেধ করছি না। জেরিন এবার ঠোঁট ফুলালো। নাফিস চোখ বন্ধ করে ফেলল। বলে উঠল, ধৈর্য দাও খোদা, মেরাই ফেলবে এই মেয়ে আমাকে। জেরিন নাফিসকে আরে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেই নাফিসের বুকে চুমু খেলো একটা। নাফিস এবার জেরিনের 2 গালে হাত রেখে বলল, তখন নিষেধ করলি কেন বল আমারে? এখন আবার মারতে চাস কেন আমারে? সহ্য হইতাছে না জেরিন, মইরা যাব আমি, কসম। নাফিস হুটহাট কেমন করে যেন কথা বলে। এই যে এখন ও বলছে। জেরিনের ভীষণ ভালো লাগে এমন করে নাফিস কথা বললে। জেরিন বলল, আমার ভয় লাগে বলেছি, নিষেধ তো করিনি। এখন তুই নিষেধ করলে ও শুনতেছি না, তোরে আমার চাই এখনই। কথাটা বলেই জেরিনের 2 গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জেরিন ছটফট করতে লাগলো। নাফিস পাগলের মতো চুমু খাচ্ছে জেরিনের ঠোঁটে। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ওরা, জেরিন টের পাচ্ছে। একটা সময় ওইভাবেই নাফিস জেরিনকে নিয়ে নরম তুলতুলে বিছানায় পড়ল। তবুও নাফিস জেরিনের ঠোঁট ছাড়ল না। জেরিন বোধহয় কিছু বলতে চায়, তাই বারবার ঠেলছে। নাফিস বুঝতে পেরে ঠোঁট জোড়া ছাড়ল। জেরিন হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি তখন স্মোক করতে গিয়েছিলেন? হু, রাগ করে না যান, স্মোক না করলে নিজেকে শান্ত করতে পারতাম না। জেরিন নাফিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। নাফিস বুঝল আকাম একটা করে ফেলেছে সে। নাফিস জেরিনের হাত বিছানার সঙ্গে চেপে ধরে বলল, সরি তো জান, আর খাবো না প্লিজ। তোমাকে খাবো এখন থেকে। সরুন আপনি, স্মোক করে নিজেকে শান্ত করেছেন না, আবার আমার কাছে কেন? নাফিস কয়েকটা ঢোক গিলে বলল, আরে ইয়ার বুঝো না কেন? পুরুষ মানুষ তো আমি। সরুন আপনি, আমি কিচ্ছু বুঝবো না, আর খাবো না, কসম। জেরিন রাগে নাফিসের বুকের মধ্যে কামড় বসিয়ে দিল। নাফিস সহ্য করে নিল। একটানে জেরিনকে নিজের কোলের উপরে এনে বসালো। জেরিন নাফিসের গলা জড়িয়ে ধরল। নাফিস জেরিনের দিকে চেয়ে জেরিনের সারা মুখে চুমু খেল। বলল, এখন ভয় কমেছে? জেরিন কিছু বলতে পারল না। নাফিস জেরিনের গায়ের ওড়নাটা টেনে ফেলে দিল। জেরিনের ঘন নিঃশ্বাস। নাফিস এবার জেরিনের পিঠে হাত দিয়ে জেরিনের জামার চেইনটা এক টানে খুলে ফেলল। জেরিন নাফিসকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল। জেরিন বলল, প্লিজ নাফিস, প্লিজ। আজ আমি প্লিজ নাফিস শুনতে চাই না চান। আজ তোমার মুখের সুখের গোমানির আওয়াজ শুনতে চাই। প্লিজ বাধা দিও না, জাস্ট শো কিল মি নাফিস। পরপর নাফিস জেরিনের জামায় হাত দিল। জেরিন চোখ বন্ধ করে ফেলল। কি হচ্ছে এসব? এমন অনুভূতি কেন? নাফিস আগে মজা করে বলতো এসব, আজ সত্যিই নাফিস এসব করছে। এটাই বুঝি পূর্ণতা। নাফিস জেরিনের গলায় মুখ ডুবালো। জেরিনকে নিয়েই শুয়ে পড়ল। নাফিসের হাতের ছোঁয়া গভীর থেকে গভীরতর হচ্ছে। জেরিন ছটফট করছে। নাফিস তবুও ছাড়ছে না। একটা মুহূর্তে জেরিন উপলব্ধি করল নাফিস তাকে আবৃত করছে, নাফিস নিজেও ব্যাকুল। জেরিনের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে বলল, একটু কষ্ট হবে, কেঁদো না যান প্লিজ, আমার জন্য এইটুকু সহ্য করে নাও। পরপর জেরিন শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। জেরিনের হাতের নখগুলো বোধহয় বিঁধে গেল নাফিসের পিঠে। তবুও নাফিস জেরিনের মুখের দিকে চেয়ে রইল। জেরিনের চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট কামড়ে ধরে রেখেছে। নাফিস আস্তে করে বলল, বেশি কষ্ট হচ্ছে জান, থেমে যাব। জেরিনের ইচ্ছে করল এই মুহূর্তে নাফিসের মাথায় বাড়ি দিতে। সব শেষ করে এখন বলছে থেমে যাবে। জেরিন শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। নাফিস শান্ত হলো একটু। ইস, এই কষ্টটা তো পাওয়ারই ছিল। তবুও জেরিনের গালে গভীরভাবে চুমু খেল। পরপর বলে উঠল, প্রোটেকশন নিইনি চান, বলেছিলাম বিয়ের রাতেই বেবি নিব। আমি বেবি চাই। জেরিন এবার তাকালো নাফিসের দিকে। নাফিস স্থির।
জেরিন ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি চাইলে আমিও চাই। তাহলে কেঁদো না লক্ষ্মী কেমন? জেরিন এবার নিজের সব শক্তি দিয়ে খামচে দিল নাফিসের পিঠে। নাফিস ফের ভালোবাসতে লাগলো তার প্রেয়সীকে। জেরিন কাঁদলে ও আর বাধা দিল না। নাফিস তো নাছোড়বান্দা। জেরিনের দেনমোহর ওর জন্য আনা উপহার কিছুই দেয়নি, অথচ মেয়েটাকে যন্ত্রণামুখ ভালোবাসায় ডুবিয়ে মারছে। তুর্য একটু বাইরে গিয়েছিল। সাইরা বিছানায় বসে বসে টিভিতে মিউজিক ভিডিও দেখছে। তুর্য এসে দরজা বন্ধ করে একবার তাকালো সাইরার দিকে। সাইরা তুর্যর দিকে চেয়ে বলল, কোথায় চলে গিয়েছিলেন? জরুরি কল এসেছিল বউ। তুর্য আগে নিজের শার্ট খুলল না, এরপর ওয়াশরুমে চলে গেল। সাইরা চেয়ে ছিল তুর্যর দিকে। সিনেমার নায়কের থেকে তার বর কোনো দিক থেকে কম না। তুর্য একেবারে ফ্রেশ হয়ে বের হলো, হাত মুখ ধুয়ে। রাত তখন 10টার কাছাকাছি। বের হতেই কানে গানের আওয়াজ এলো। টিভির দিকে তাকাতেই দেখলো ইমরান হাশমির গান দেখছে তার বউ। সাইরা টিভির দিকে চেয়ে আছে। তুর্য মুচকি হাসল, এরপর ধীরে ধীরে বিছানায় উঠে এসে সাইরার পাশে বসল, বলল, বউ। সাইরা কেঁপে উঠল। ও বসে বসে কি যেন ভাবছিল। তুর্য বলল, হুট করে ইমরান হাশমির গান শুনছ? প্রেম প্রেম পাচ্ছে। ছি ছি, আমি তো অন্য কথা ভাবছিলাম। কথাটা বলে সাইরা টিভি বন্ধ করতে নিবে। তুর্য বাধা দিল, বন্ধ করতে দিল না। উল্টো সাইরার পা ধরে টান দিয়ে ওকে পুরো শুয়ে দিয়ে নিজেই সাইরার দিকে ঝুঁকে রইল। সাইরার এক হাতের ভাঁজে হাত পুরে দিয়ে চেপে ধরল। তোমাকে দেখলে কেমন আদর আদর পায়। তুমি কিউট নাকি আমি হট হয়ে থাকি বুঝতে পারি না। সাইরা তুর্যর চোখের দিকে চেয়ে রইল। লোকের মতলব ভালো থেকেছে না। সাইরা বলল, আমি কিউট। এবার সরুন। তুর্য মুচকি হেসে বলল, সর্ব বলে ধরেছি নাকি? এমন করবেন না, আজকে ছাড়ুন। এখন তো তুমি সুস্থ বউ, এমন করে না। সাইরা এখন এসবে অভ্যসত হয়ে গেছে, তাই নিজেই তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্য সাইরার নাকে নাক খসে একটু নিচের দিকে নেমে গেল। সাইরার জানে এখন তুর্য কি করবে। তুর্য সাইরার পেটের কাছে থেকে জামা সরিয়ে সেখানে চুমু খেতে লাগলো। সাইরা সুরসুরিতে কেঁপে উঠল। তুর্য গভীরভাবে একখানা চুমু খেয়ে বলল, প্রিন্সেস তোমার মাম্মাম আমাকে তোমার অজুহাত দেখিয়ে আদর করতে দিতে চায় না। আমার যে কষ্ট হয় তা তোমার মাম্মাম বুঝে না। সাইরা হেসে বলল, আপনার প্রিন্সেস শুনতে পাচ্ছে বুঝি? অবশ্যই পাচ্ছে। আমি আপনার কষ্ট বুঝি না তাই না? এমন মিথ্যা। তুর্য এবার উঠে এসে সাইরার মুখোমুখি এলো। সাইরার দিকে চেয়ে বলল, চুপ। বুঝো তুমি আমার কষ্ট? এই যে এখন কষ্ট হচ্ছে, আপনার এই কষ্ট এই জীবনে ও ফুরাবেন না অশুভ লোক। যতকাল ফুরাবে না ততকালই তুমি সুখের সাগরে ভাসবে বউ। সাইরা তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্যর চোখে চোখ রেখে আস্তে করে বলল, বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন, একটু তো বুঝুন। তুর্য সাইরার গাল চেপে ধরল, ঠোঁটে চুমু খেয়ে বলল, কি বুঝবো খুব? বাচ্চার বাপ হচ্ছি। আমার যৌবনে ভাটা পড়ে নাই, আর না কখনো পড়বে। নিজেকে ফিট রাখি কিসের জন্য? সাইরা চেয়ে রইল। তুর্য ফের বলল, যতদিন তুমি সইতে পারবে ততদিন তো চলবেই। যেদিন সইতে না পারবে ওই দিনও চলবে। সাইরা কিছু সময় তুর্যর মুখের দিকে চেয়ে থেকে হুট করে তুর্যর ঠোঁটে চুমু খেল। তুর্য এই সুযোগ হাত ছাড়া করবে কি করে? ঠোঁট আঁকড়ে ধরল সাইরার, সঙ্গে মিশিয়ে নিল নিজের সঙ্গে। তুর্য অনেক সময় নিয়ে সাইরার ঠোঁটে নিজের রাজত্ব চালালো। পরপর মুখ তুলে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি তোমায়। সাইরা তুর্যর গালে চুমু খেয়ে তুর্যর চোখে চোখ রেখে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। রাত 3টা ছুঁই ছুঁই। এক বন্ধ কক্ষে নাফিসের বুকের উপর শুয়ে আছে জেরিন। শরীর তার ব্যথায় জর্জরিত। শুয়ে থাকলে ও জেরিনের চোখে ঘুম নেই। নাফিস মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তবুও যেন ঘুম আসছে না। নাফিস বলল, এবার একটু ঘুমাও যান, চোখ জ্বালা করবে তো। জেরিন এবার নাফিসের দিকে তাকালো একটু মাথা তুলে। চোখ দিয়ে বোধহয় ভস্ম করে দেবে নাফিসকে। বলল, শরীর যে জ্বালা করছে, ওটার কি হবে? আপনি এমন রাক্ষস কেন? চুপ মুসিবতের বেটি, শুকরিয়া করো অল্পতে ছেড়ে দিছি। আমি থাকব না তো আপনার সাথে। মানুষের সাথে থাকা যায়, রাক্ষসের সাথে না। তোমার সব শেষ, যা হওয়ার হয়ে গেছে। এবার আর চাইলে ও যেতে পারবা না। জেরিন গাল ফুলালো। নাফিস হেসে বলল, থাক কেঁদো না যান, তোমাকে চকলেট কিনে দেব। জরিন এবার কয়েকটা কিল খুশি বসিয়ে দিল নাফিসের বুকে। নাফিস বাধা দিল না। কষ্ট তো হয়েছেই, এখন কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে। এখনো ঠাট্টা ভালো হবেন না আর আপনি। যেদিন বাপ হব সেদিন থেকে পাক্কা বলছি, ভালো হয়ে যাব। বাপ হওয়ার এত ইচ্ছে আপনার? খুব ইচ্ছে। জেরিন কিছু বলল না। নাফিসের বুকে চুপ করে শুয়ে রইল। নাফিস হুট করেই জেরিনকে বিছানায় শুয়ে দিল। জেরিন চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল, পেটের মধ্যে হাত দিয়ে। নাফিস তাকালো জেরিনের দিকে। নাফিসের শার্ট পরনে জেরিন।
নাফিস সঙ্গে সঙ্গে জেরিনের দিকে চুকে গালে হাত রেখে বলল, ব্যথা পেলে? সরি জান। না, পাইনি। নাফিস চেয়ে রইল। জেরিন এবার উঠে আধশোয়া হয়ে বসল, পুরো শরীরে চাদর জড়িয়ে। নাফিস উঠে গেল, ওর মানিব্যাগটা খুঁজছে। জেরিন চেয়ে রইল। নাফিসের পরনে শুধু প্যান্ট, বডি দেখা যাচ্ছে, পাতলা গড়নের দেহ, এতটাও নয়, হালকা পাতলা বডি। জেরিন চেয়ে থাকতে থাকতেই নাফিস এলো, বিছানার উপরে উঠে বসল। জেরিন চেয়ে রইল। নাফিস জেরিনের পায়ের কাছে থেকে চাদর সরাতে নিলেই জেরিন লাফিয়ে উঠে বলতে লাগলো, এই আমার কাছে এখন এলে মেরে ফেলবো আপনাকে। নাফিস ভ্রু কুঁচকে বলল, আরে মুসিবদের বেটি রে, একবার নিয়েই নড়তে পারো না? আমি আবার যাই তোমার কাছে? পাগলে ধরেছে আমাকে, দেখি পা দাও। নাফিস নিজেই জেরিনের পা থেকে চাদর সরালো। ফর্সা পা। নাফিস চেয়ে রইল, পরপর হাতের মুঠোয় থাকা পায়েল বের করল। জেরিন দেখল, সুন্দর একটা সোনার পায়েল। নাফিস সেটা পায়ে পরানোর আগে বলল, মে আই? জেরিন শুধু সূচক মাথা নাড়ালো। নাফিস পায়েলটা জেরিনের পায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে সোনালির রঙের পায়েল বেশ মানিয়েছে। নাফিস কিছু সময় চেয়ে থেকে বলল, জীবনে চেয়েছিলাম আবার বউয়ের পা যেন সুন্দর হয় মওলা। ময়দা সুন্দরী দিও না কপালে। এখন তো মনে হচ্ছে চাওয়ার থেকে বেশি পেয়েছি। জেরিন চেয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। নাফিস এগিয়ে এলো, জেরিনের কাছে এসে বলল, দেনমোহর না দিয়েই ছুঁয়েছি। তবে দেনমোহর আছে, কিন্তু 1 টাকাও বাকি রাখবো না, ঢাকায় গিয়ে দিয়ে দিব। জেরিন এবার লজ্জা পাচ্ছে, লোকটা তো ভীষণ রোমান্টিক। ইস কেমন করে তাকায়। জেরিন মুখ ঘুরিয়ে নিল। নাফিস এবার আচমকা জেরিনকে কোলে তুলে নিল। জেরিন চেঁচিয়ে বলল, এই আপনি কি করছেন? নাফিস, নামান আমাকে। চুপ থাকো, এভাবে থাকা যাচ্ছে না। শাওয়ার নিব সুইটি। জেরিন চোখ বড় বড় করে বলল, এই না, নামান আমাকে। নাফিস শুনল না জেরিনের কথা, নিয়ে গেল ওয়াশরুমে। জেরিন বুঝল আজ থেকে আর তার কথা চলবে না বোধহয় আর। সকাল 9টায় ওদের বের হওয়ার কথা, নাস্তা করবে, এরপর গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ করবে। কিন্তু নাফিস ভাবছে তার মুসিবদের বেটি যেতে পারবে কিনা, কিন্তু না, জেরন শাওয়ার নেওয়ার পর দিব্যি চলছে। 9টার দিকেই তুর্য কল করল। নাফিস আর জেরিন তখন বের হলো। রাস্তায় রোদ বেশি, কিন্তু গাড়ি থাকায় সমস্যা হবে না। আজও জেরিন আর সায়রা পেছনে বসল, নাফিস আর তুর্য সামনে। গাড়ি চলছে, আগে নাস্তা করবে, এরপর যাবে। নাস্তা করতে একটা হোটেলের সামনে গাড়ি থামালো। তুর্য আর নাফিস আগে এগিয়ে গেল, জেরিন আর সায়রা পেছনে পেছনে যাচ্ছে। সায়রা বলল, কাল রাতে কি হয়েছে রে? তুই বিবাহিত মহিলা হয়ে কথা জিজ্ঞেস করিস আবার। সায়রা হেসে ফেলল, পরপর বলল, কি দিয়েছে নাফিস ভাই তোকে? জেরিন থেমে গেল, পায়ের দিকে ইশারা করল। সায়রা দেখল সোনার পায়েল। সায়রা বলল, এই নাফিস ভাইয়ের চয়েস আছে বলতে হবে। এই বলে ওরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। ওদের এভাবে দেখে তুর্য আর নাফিস চেয়ে আছে। তুর্য বলল, ওইভাবে ওরা কি দেখালো? মেয়ে মানুষের কাজবাজ আমি বুঝি না স্যার, মাথায় ঢোকে না। তুর্য হাসল, আসলেই মেয়ে মানুষের কাজকর্ম বোঝা মুশকিল। পুরো দুনিয়া একদিকে, ওরা আরেকদিকে, নিজের মতো। জেরিন সায়রা এলে খাবার অর্ডার দেওয়া হলো। জেরিন আর নাফিস এক সাইডে, তুর্য আর সায়রা টেবিলের আরেক সাইডে। তুর্য সায়রার ঘাড়ের পেছনে দিয়ে হাত রেখেছে। একটু কাছে গিয়ে বসল। জেরিন তুর্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল মনে ওদের বাসর হয়েছে জানেন? তুর্য চোখ বড় বড় করে ফিসফিস করে বলল, তুমি তো আমার সাথে ছিলে বউ, তুমি কি করে জানলে? আরে নাফিস ভাইয়ের জেরিনকে একটা পাইল দিয়েছে, তাই উপহার দিলেই বাসর হয়। সায়রা এবার কুনোয় দিয়ে গুঁতো দিলে তুর্যর পেটে। বলল, হয়, তাহলে আমি রোজ উপহার এনে দিব বউ তোমাকে। জেরিন সরিয়ে দিল তুর্যকে। অসভ্য লোককে কি বলতে গেছে সায়রা। নাস্তা শেষ করে ওরা গেল মেরিন ড্রাইভ রাস্তায়। সেখানে সমুদ্র আর পাহাড় একসঙ্গে দেখা যায়। ওখানে এসে পৌঁছে দেখল হু করে বাতাস বইছে। নাফিস আর জেরিন এগিয়ে গেল সামনের দিকে। তুর্য আর সায়রার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, সায়রার ঘাড়ে হাত রেখে। হুট করেই তুর্য সোজা হয়ে দাঁড়ালো সায়রার সামনে এসে। সায়রার পেটে হাত রাখল, বলল, এত দেরিতে বড় হচ্ছ কেন প্রিন্সেস? জলদি চলে এসে। পাপা মিসিং ইউ বেবি। শুধু পাপা ই মিস করছেন না সোনা, মাম্মাম ও তোমায় মিস করছে। তুর্য আর সায়রা নিজেদের মতো কথা বলছে। ওদের কথার মধ্যে এখন হট টপিক এই বেবি। আর রাত হলেই তুর্যর একটাই টপিক আদর। জেরিন আর নাফিস ওদের দেখে একজন আরেকজনের দিকে তাকালো। নাফিস আকাশের দিকে চেয়ে বলে উঠল, হে খোদা, প্রথম ম্যাচেই যেন ছক্কা হাঁকাতে পারি। একটা বাবু দিয়ে দাও আমার বউয়ের ছোট্ট পেটে। জেরিন হতবাক হয়ে চেয়ে আছে। বেবি হবে কিনা জেরিন জানে না, তবুও সে মনে মনে চাইল পরের মাসেই যেন একটা খুশির খবর নাফিসকে দিতে পারে। দুনিয়া ভুলে যাবে জেরিন নাফিসকে খুশি করতে।
এবার হুট নাফিস জেরিনের দিকে চেয়ে বলল, আচ্ছা একবার বাসর করলে কি বেবি হতে পারে? জেরিন অবাক হয়ে বলল, এটা কি বলছেন? হতে পারে নাকি না? না হলে ওর সমস্যা নাই। এমনি এখন থেকে তোমার ছাড় নাই। শুনুন, আল্লাহ চাইলে সব সম্ভব। নাফিস শক্ত করে জেরিনের হাতটা চেপে ধরল। তুর্য আর সায়রাও এগিয়ে এলো। সামনে ওয়াল সমুদ্র, সেখানে চারজন পাশাপাশি দাঁড়িয়ে। সায়রা তুর্যর হাতের বাহু চেপে ধরে সমুদ্র দেখতে লাগলো। সবই ঠিক ছিল, শুধু সামর্থ্য বেগম আর ওদের বেবিটা আজ এখানে থাকলে। বেবি তো আছে, কিন্তু সে তো তার মায়ের পেটে। সময় চলে গেছে 4 মাস মাঝে। ওরা সেবার 7 দিন কক্সবাজার থেকে এরপর বাড়ি ফিরেছে। একসঙ্গেই এখন থাকছে ওরা সকলে বৃষ্টি বিলাস বাড়িটাতে। তুর্য আর নাফিস নিয়ম করে অফিস করছে। সায়রার প্রেগন্যান্সির 6 মাস শেষের দিকে। পেট বড় হয়েছে। সায়রা গুলুমুলু হয়ে গেছে অনেকটা। হাত পা ফুলেছে। তুর্য অফিসে যতক্ষণ থাকে একটু পরপরই কল করে। বাসায় থাকলে তো কোনো কথাই নেই। পারে না কোলে নিয়ে ঘুরতে। মাসে মাসে চেকআপে তুর্য নিজে নিয়ে যায়। কিন্তু জেরিনের এখনো কনসিভ হয়নি। এ নিয়ে জেরিনের মন খারাপ হয়। নাফিস বুঝায়, মায়ের তো বিয়ের 4 মাস। অনেক সময় পড়ে আছে ওদের হাতে। তবুও জেরিন হতাশ হয়ে পড়ে। নিজের জন্য নয়, নাফিসের জন্য। লোকটা কি চেয়েছে? একটা বেবিই তো। কক্সবাজার থেকে আসার পর জেরিনের বাবা খবর পেয়ে তিনি হামতাম করে মেয়ের মুখ দেখবেন না বলেছেন। তাতে অবশ্য নাফিস মাথা ঘামায় না। তার বউ হলেই হলো। এই যে আজও তুর্য আর নাফিস বাইক নিয়ে একসঙ্গে অফিস থেকে বের হয়েছে, মাঝপথে থেকে দুজনেই বউয়ের পছন্দের ফুল কিনে নিয়েছে। এটা তুর্য করতো আগে, এখন নাফিসও করে। পরে বউ তার রেগে যাবে। বাড়ি এসে তুর্য সোজা উপরে চলে গেল। নাফিস নিজের ঘরে। জেরিন তখন কাপড় গুছিয়ে রাখছিল নাফিসের। নাফিস ধীরে ধীরে হেঁটে গিয়ে পেছনে থেকে জেরিনকে জড়িয়ে ধরল। জেরিন চমকে গেল। নাফিস পেছনে থেকে শক্ত জড়িয়ে ধরে জেরিনের ঘাড়ে মুখ রেখে বলল, ভয় পেয়েছ জান? তো ভয় পাবো না, এভাবে কেউ আসে? নাফিস কিছু না বলে জেরিনের জন্য আনা ফুলের তোড়াটা এগিয়ে দিল জেরিনের দিকে। জেরিন সেটা দেখে খুশি হয়ে গেল। নাফিসের দিকে ফিরে নাফিসের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নাফিস বেচারা লোভী মানুষ। বউয়ের ঠোঁটের দিকে তাকালেই তার লোভ লাগে। তাই নিজের ঠোঁট জেরিনের ঠোঁটের দিকে এগিয়ে নিতেই জেরিন হাত দিয়ে বাধা দিল। শেষেই শুরু হয়ে যায়। যান শাওয়ার নিয়ে আসুন। শাওয়ার নিয়ে আসার পর কি তাহলে চুমু খেতে দিবা? না, ভাত খেতে দিব। সায়রার শরীর ভালো নেই, ও তো নিচে আসতে পারবে না। আমি গিয়ে তুর্য ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়ে আসি। নাফিস ভ্রু কুঁচকে বলল, সায়রা খাতুনের কি হয়েছে আবার? নতুন কিছু না, ওর তো শরীর ভার হয়ে যাচ্ছে। একটু কমপ্লিকেশন আছে। আর যাই হোক, আল্লাহ যেন আমার বোনটাকে আর ওর বাচ্চাটাকে সুস্থ রাখে। ইনশাআল্লাহ রাখবে। এবার যান। নাফিস শাওয়ার নিতে চলে গেল। জেরিনের ও শরীরটা ভালো নেই, কিন্তু তা আর বলল না। সকালে একবার বমি হয়েছে। এদিকে সায়রার ও শরীর খারাপ। তবুও সায়রা জেরিনের সঙ্গ দিতে নিচে আসে। তুর্য আরো 2 জন মানুষ রেখেছে যাতে জেরিনের উপর সব চাপ না পড়ে। তুর্য রুমে ঢুকল। দেখল সায়রা বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। তুর্য বাইকের চাবিটা বেড সাইড টেবিলের উপর রেখে বিছানায় বসল। সায়রা ঘুমে। তুর্য চেয়ে রইল। মেয়েটা অনেক কষ্ট করছে। মাঝে এত সহজ নয়। রাতে ঘুমাতে পারে না। হুটহাট কান্না করে। মন নাকি খারাপ হয়। তুর্যও তখন জেগে থাকে। পেট বড় হয়েছে অনেকটা। ডক্টর বলেছে বেবির গ্রোথ ভালো, তবে সায়রার শরীরে রক্ত কম। পানও এসেছে শরীরে। তুর্য চোখে চোখে রাখে। না মা আছে না শাশুড়ি। এইটুকু মেয়ে একা। প্রথম প্রেগন্যান্সি। তুর্য যতটা পারে সঙ্গ দেয়। সায়রা বলার আগেই চেষ্টা করে ওর পছন্দের সব হাজির করার। তুর্য সায়রার মাথায় হাত বুলিয়ে দিল। সায়রার জন্য আনা ফুলের তোড়াটা রাখল পাশে। এরপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বের হতেই দেখল সায়রা উঠে গেছে। হাতে তুর্যর আনা ফুলগুলো। তুর্যকে দেখেই সায়রা হাসল। তুর্যর পরাণ জুড়ায় এই হাসিতে। তুর্য এগিয়ে গিয়ে গেল। সায়রার পাশে বসতেই সায়রা তুর্যকে জড়িয়ে ধরল। বলল, কখন এসেছেন? ডাকেননি কেন? তুমি আরাম করে ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। ভালোবাসি তুর্য। তুর্য মুচকি হাসল। সায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও ভালোবাসি। পরপর সায়রার উঁচু পেটে হাত রেখে বলল, আমার প্রিন্সেসকেও ভালোবাসি। সায়রা তুর্যর হাতের উপরে হাত রাখল, বলল, আপনার প্রিন্সেস আমার পেটে ফুটবল খেলে। যখন ওর অস্তিত্ব জানান দিতে চায়। তুর্য এবার সায়রার পেটের কাছে গিয়ে বলল, মাই লিটল প্রিন্সেস। পাপার ডাক শুনতে পাচ্ছ বেবি? একটু নর। পাপা দেখতে চায়। কথাটা বলেই তুর্য 2 হাত সায়রার পেটের সাইডে রাখল। ঠিক সেই মুহূর্তে সায়রার পেট নড়ে উঠল। তুর্য তা অনুভব করতে পারল। বেশ কয়েকদিন সে শুনেছে সায়রার কাছে, কিন্তু এটা দেখেনি তুর্যর প্রাণভুমরা যে সায়রার গর্ভে। তুর্য সঙ্গে সঙ্গে সায়রার পেটে চুমু খেল।
বলল, পাপা ওয়েটিং ফর ইউ বেবি, পাপা লাভ ইউ। জলদি চলে আসো, তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে যে। ওদের কথার মাঝেই দরজায় শব্দ হলো, বাইরে থেকে চুমকি বলল, ভাইজান ছোট ভাবি খাওন পাঠাচ্ছে। তুর্য উঠে যাবে, সায়রা বলে উঠল, প্লিজ নিচে যাব, সবার সঙ্গে খাবো, একা খেতে ভালো লাগে না, কষ্ট হবে বউ। না, যাব প্লিজ। তুর্য চুমকিকে খাবার নিচেই নিয়ে যেতে বলল। এরপর সায়রাকে নিয়ে নিচে গেল। তখন সামর্থ্য বেগম নাফিস খেতে বসেছে। জেরিন খাবার বেড়ে দিচ্ছে। সায়রা এসেছে দেখেই নাফিস বলে উঠল, আরে আমার বোন চলে আসছে। সায়রা গিয়ে বসল। তুর্য ও পাশে বসল। জেরিন সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসল। যদি খেতে ইচ্ছে করছিল না, সায়রা কিছু খেল না তেমন। তবুও খাবার টেবিলে পরিবারের সবাই একসাথে বসলে পরিবেশটাই অন্যরকম হয়। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছু সময় ওরা গল্প করলো একসঙ্গে বসে। এর মাঝে নাফিস বলল, রুহানির খবর পেলাম আজ। এ কথা শোনা মাই সায়রা বোধহয় একটু সিটিয়ে গেল। তুর্য সায়রার হাতের উপর হাত রাখল। নাফিস বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না, চুপ রইল। এরপর তুর্য সায়রাকে নিয়ে উপরে চলে গেল। নাফিসও রুমে চলে গেল। জেরিন রইল সব কিছু গোছগাছ করে, এরপর রুমে গেল। দেখলো নাফিস বসে বসে ভিডিও গেমস খেলছে। সব ছেড়ে দিলেও এটা ছাড়েনি। জেরিন গিয়ে হুট করেই হাতের রিমোটটা কেড়ে নিল। নাফিস বলল, আরে ইয়ার, এটা তো খেলতে দাও, এখনই জিতে যেতাম। জেরিন কোমরে হাত রেখে রাগী চোখে চেয়ে বলল, সারাদিন অফিসে থেকেছেন, এখন আবার এসে এসব শুরু করেছেন। নাফিস উঠে দাঁড়ালো। জেরিনের হাত থেকে রিমোটটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে জেরিনের কোমর জড়িয়ে ধরে জেরিনের দিকে দুষ্টু চোখে চেয়ে রইল। জেরিন বলল, এই এই কি হচ্ছে এসব? সরুন, একদম এসব চলবে না। হয়তো গেম খেলতে দাও, না হলে তোমাকে দাও। জেরিন ভ্রুকুচকে বলল, এটা কেমন কথা হো? ইয়েস জানেমান, হয়তো গেম না হলে তুমি। মনটা তোমার দিকেই টানছে বেশি। জেরিন নাফিসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে ও পারল না। নাফিস ছাড়ল না, কোলে তুলে নিল জেরিনকে। এগুলো বিছানার দিকে। ভোর 6টা বাজে। জেরিন উঠেছে একটু আগে। উঠে শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে নিল। রোজ একটা বাচ্চার জন্য জেরিন কান্নাকাটি করে রবের দরবারে। কিন্তু আজ নামাজ পড়ার পর পর জেরিন তারিখ দেখল। এখনো ঋতুস্রাব হয়নি এ মাসে। অথচ ডেট 8 দিন ওভার। জেরিন আগের মাসেও টেস্ট করেছে দেরি হওয়ার কারণে। তবে রেজাল্ট নেগেটিভ। নাফিসকে বলেনি। নাফিস এসব রোজ রোজ জিজ্ঞেস করেন না জেরিনকে। নাফিসের এক কথা, আল্লাহ যেদিন চাইবে সেদিনই নাফিস বাপ হওয়ার সংবাদ পাবে। জেরিন একবার বিছানার দিকে তাকালো। নাফিস উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। জেরিন উঠে একটা কিট নিল। নাফিস অনেকগুলো এনে দিয়েছে। একটা কিট নিয়ে ওয়াশরুমে গেল। জেরিন বের হলো একটু পরে। হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট। সেটার দিকে চেয়ে রয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে। কিটের মধ্যে দুটো লাল রঙের দাগ। রেজাল্ট পজিটিভ। জেরিন আগের রবের কাছে শুকরিয়া করল। এরপর বিছানায় গিয়ে বসল। চোখে এখনো পানি। ফুপিয়ে কাঁদছে। নাফিসকে ডাকতে ও হয়নি। নাফিস কান্নার শব্দ পেয়ে লাফিয়ে উঠল। জেরিনকে কাঁদতে দেখে নাফিসের যেন আত্মা উড়ে গেছে। জেরিনের দিকে চেয়ে বলল, জান কাঁদছ কেন তুমি? কি হয়েছে বলো আমায়। শরীর খারাপ করেছে, পেটে ব্যথা করছে। জেরিন কিছু না বলে শুধু প্রেগন্যান্সি টেস্ট কিটটা এগিয়ে দিল নাফিসের দিকে। নাফিস ওটার দিকে চেয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এটা সত্যি, সে বাপ হবে। হে, দুটো দাগই তো দেখা যাচ্ছে। নাফিস কিটটা হাতে নিয়ে একবার দেখল, পরপর জেরিনের গালে দুহাত রেখে বলল, এটা সত্যিই চান? বাপ হচ্ছি আমি। বলো বলো। জেরিন রে বল না। ইস, বাপ হব আমি। কথাটা বলেই নাফিস জেরিনকে জড়িয়ে ধরল। সঙ্গে চেঁচিয়ে উঠল। নাফিসের এই চেঁচানোর আওয়াজে তুর্য আর সায়রা বের হচ্ছিল হাঁটতে। ডক্টর হাঁটতে বলেছে। তখনই নাফিসের রুম থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে তুর্য ভয় পেয়ে দৌড়ে গেল। দরজার সামনে এসে তুর্য বলল, নাফিস কি হয়েছে? নাফিস বোধহয় খুশিতে পাগলই হয়ে গেছে। জেরিনকে ছেড়ে দৌড়ে এসে দরজা খুলেই তুর্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার আমি বাপ হচ্ছি। বাপ হচ্ছি আমি। তুর্য ভয় পেয়ে গিয়েছিল। নাফিসের কথা শুনে নিজেই খুশিতে নাফিসকে জড়িয়ে ধরে রইল। এদিকে সায়রা তো মহাখুশি এ খবর শুনে। সে ঘরে ঢুকে গেল। জেরিনকে দেখে জেরিন এসেই সায়রাকে জড়িয়ে ধরল। সায়রা জেরিনের মাথায় হাত রেখে বলল, বলেছিলাম না এত জলদি আশা হারাস না, ওই খোদা সব পারেন। আমি খুব খুশি হয়েছি, খুব। নাফিস তুর্যকে ছাড়ল। জেরিন এগিয়ে হেলে তুর্য ওর মাথায় হাত রেখে দোয়া করে দিল। ওরা গিয়ে সামর্থ্য বেগমকে এই খবর জানালো। সকাল সকাল যেন বৃষ্টি বিলাস বাড়ি খুশির বন্যা বইতে লাগল। সায়রার বাবু এবার আবার জেরিনের বাবু। সায়রার সময়টা অন্য রকম ছিল। তুর্য এই আনন্দটা করতে পারেনি। এই উল্লাস তার নসিবে হয়নি। রুহানির জন্য।
সে আপ হবে খবর সে হসপিটালের মতের জায়গায় বসে পেয়েছিল। রুহানির কথা মাথায় এলেই তুর্যর মেজাজ খারাপ হয়ে যায়। তবুও তুর্য সেসব মনে রাখল না। যাকে স্বয়ং আল্লাহ সুখ দেয় তার সুখ কেড়ে নেওয়া ক্ষমতা কারণেই। রুহানি তো কিছুই না। আজ তুর্যর সব আছে, পরিবার হয়েছে, সব। অথচ রুহানি। মানুষের ক্ষতি চাইলে মানুষ বুঝি এভাবে শেষ হয়। সময় বহমান নদীর মতো কিভাবে বয়ে চলে যায় বোঝা মুশকিল। দেখতে দেখতে সময় চলে গেছে আরো 3 মাস। সায়রা এখন 9 মাসের প্রেগন্যান্ট। পেট তার বড় আকৃতি ধারণ করেছে। পেটের মধ্যে একটা ছোট্ট প্রাণের উপস্থিতি টের পায় রোজ। একবেলা যদি বাবু নড়াচড়া না করে তাহলে সায়রার থেকে মনে তুর্য পাগল হয়ে ওঠে। অফিসে গিয়ে ও সায়রাকে কলে রাখে। সায়রা কখন কি করছে না করছে সব তাকে জানতে হবে। সায়রা এখন নড়াচড়া করতে ও কষ্ট হয়। ডক্টর ডেট দিয়েছে আর 10 দিন পর। তুর্য ওয়েট করে আছে। কিন্তু সায়রা মনে মনে চাচ্ছে এই 10 দিনের মধ্যেই যেন তার ব্যথা উঠে, নর্মাল ডেলিভারি হয়। তুর্যর আড়ালে ডক্টরের সাথে ও যোগাযোগ করেছে সায়রা। তুর্য এ খবর জানে না। তুর্য ভয় পায়। তাই সে চায় সি সেকশন হোক। জেরিন একটু আশায় পকড়া বানিয়ে সায়রার কাছে এসেছে। তুর্য সায়রাকে নিচে শিফট করিয়ে ছেড়েছে। এ অবস্থায় বারবার সিঁড়ি দিয়ে উঠা নামা করা যায় না। এখন বিকেলের শেষ প্রহর। একটু পরেই সন্ধ্যা নামবে। জেরিন এলে সায়রা শোয়া থেকে উঠে বসল। পকড়া দেখে জিভে জল এসেছে। জেরিন আবার প্রেগন্যান্সি নিয়ে ও দিব্যি সব খেতে পারে। ওর 3 মাস শেষ 4 মাস চলছে। জেরিন বলল, তোর শরীর এখন কেমন রে? কেমন আবার? দেখিস না আমি ছোট খাটো একটা হাতির বাচ্চা হয়ে গেছি। ধুর, বেবি মুভমেন্ট করলে কেমন লাগে রে? আমার বেবিটা যে কবে মুভমেন্ট করবে, এই অনুভূতি বলে বোঝানো যায় না। বিশ্বাস কর ওর বাপের মতো আমি ও অপেক্ষায় ছটফট করছি। কবে ওর মুখটা দেখতে পাবো। আর মায়ের 10 দিন অপেক্ষা কর। তার আগেই যেন হয়ে যায় দোয়া কর। ওদের কথার মাঝেই জেরিনের ফোন বেজে উঠল। জেরিন দেখল নাফিসের কল। জেরিন উঠে গেল। কথা বলবে একটু। সায়রা পাকোড়াগুকো খাচ্ছে। তুর্য আজ এখনো কল করেনি। সায়রা হুট করেই অনুভব করলো ওর তলপেট কেমন চিনচিনে ব্যথা করছে। সায়রা পাকোড়া রেখে বেডের সঙ্গে হেলান দিয়ে রইল। মাঝে মাঝে এমন হয়। সায়রা পাশে থেকে ফোন হাতে নিল। তুর্যকে কল করবে। কল করলেও তুর্য কল ধরল না। সায়রা ভেবে পেল না রোজ তো লোকটাই ফোন করে পাগল বানিয়ে ফেলে, আজ কি হলো। সায়রা ফোন রাখতে যাবে তার আগেই তুর্যর কল এলো। ফোন ধরে কানে নিতেই তুর্য বলে ওঠে, সরি পাখি, মিটিংয়ে আছি তো তাই কল করতে পারিনি। ঠিক আছো তুমি? আমি ঠিক আছি। বাড়ি আসবেন কখন? মিস করছো অনেক। জলদি আসুন। মিটিংটা শেষ করেই চলে আসবো পাখি। একটু ওয়েট ওকে হানি। সায়রা কল কাটল। এরপর বসে রইল। পেটের ব্যথার কথা আর বলল না। এদিকে সময় যাচ্ছে আর ব্যথা বাড়ছে একটু একটু করে। কিছু সময়ের মধ্যেই ব্যথা তীব্র হতে লাগলো। সায়রা এবার সহ্য করতে পারছে না। শোয়া থেকে উঠে ও বসতে পারছে না। ফোনটা হাতে নিল। তুর্যর ফোনে কল করলো। কিন্তু কল রিসিভ হলো না। সায়রা জেরিনকে ডাকলো। কিন্তু ব্যথার তীব্রতা এত বাড়ছে সায়রা পেটে হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। জেরিন তখন চুমকির সঙ্গে কাজ করছিল। ওর মনে হলো সায়রা ওকে ডেকেছে। কিন্তু স্পষ্ট শুনতে পায়নি। তবুও জেরিন কাজ রেখে দৌড়ে গেল সায়রার রুমে, গিয়ে দেখে সায়রা ফ্লোরে বসে আছে, পেট চেপে ধরে বসে আছে। জেরিন দৌড়ে গিয়ে সায়রাকে ধরল। এই কি হয়েছে তোর? ব্যথা উঠেছে। সায়রা কথাও বলতে পারছেন না, শুধু মাথা নাড়ালো। জেরিন ভেবে পাচ্ছেন না এবার কি করবে। এমন সময় বিছানার উপর রাখা সায়রার ফোনটা বেজে উঠল। জেরিন দেখল তুর্যর কল। কলটা ধরল জেরিন। ওপাশ থেকে তুর্য বলে উঠল, পাখি। জেরিন সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া আমি জেরিন। সায়রার ব্যথা উঠেছে। ওর অবস্থা খারাপ মনে হচ্ছে। আপনি কোথায় আছেন? তুর্য বাড়ির কাছাকাছিই চলে এসেছিল। হুট করে সায়রার কিছু হয়েছে শুনে তুর্য যেন থমকে গেল। বলল, 5 মিনিট, আমি আসছি। ওকে একটু দেখো। তুর্য অস্থির হয়ে উঠল। নাফিস ও পাশে বসা গাড়িতে বলল, কি হলো? সায়রার কিছু হয়েছে। ওর ব্যথা উঠেছে। কিন্তু ডক্টর তো আরো কদিন পর ডেট দিয়েছিল। তুর্য গাড়ির স্পিড বাড়ালো। 5 মিনিটের মাথায় বাড়ির সামনে এসে গাড়ি থামতেই তুর্য নেমে দৌড়ে গেল। যেতে যেতে নাফিসকে বলল, গাড়িতে বসে থাকো, সায়রাকে নিয়ে আসছি আমি। তুর্য দৌড়ে আগের রুমে গেল। ততক্ষণে সামর্থ্য বেগমও এসেছে। তুর্য দেখল সায়রা পেট ধরে ব্যথায় কাঁদছে। তুর্য এসে সায়রার পাশে বসে গালে রেখে বলল, কেঁদো না পাখি, একটু সহ্য করো, এখনই নিয়ে যাব হসপিটালে। কথাটা বলেই তুর্য সায়রাকে পাজা কোলে তুলে নিল। সায়রা ব্যথায় হুসে নেই, এত ব্যথা সহ্য করতে হয় মা। হতে গেলে জেরিন ছুটল পিছু। নাফিস আগে থেকেই ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছিল।
তুর্য সায়রাকে পেছনের সিটে নিয়ে বসিয়ে দিয়ে নিজে ও বসল, সায়রার মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে। জেরিন সামনে গিয়ে বসল। গাড়ি ছুটে চলছে হসপিটালের দিকে। তুর্য বারবার বলছে, কিচ্ছু হবে না পাখি, আর একটু, এই তো এসে পড়েছি, শক্ত থাকো পাখি, সহ্য করো। আধা ঘন্টার রাস্তা বোধহয় নাফিস 10 মিনিটে এসেছে। এখান থেকে ও সায়রাকে কোলে নিয়ে ছুটল হসপিটালের ভেতরে। সায়রা দেখা ডক্টর রিফাত সুলতানা তখন ও রোগী দেখছে। সায়রার অবস্থা খারাপ, ব্যথার তীব্রতা বেড়েই চলেছে। সায়রাকে ট্রলিতে শোয়ানো হলো। তুর্য পাশেই দাঁড়িয়ে। একজন নার্স গেল ডক্টরকে ডাকতে। সায়রা তখনও তুর্যর হাত চেপে ধরে আস্তে করে বলল, তুর্য। তুর্য সায়রার মাথায় হাত বুলাতে লাগলো। সায়রা কেমন ব্যথা সয় নিচ্ছে। তুর্যর বুকটা ফেটে যাচ্ছে। সায়রার মুখ লাল হয়ে গেছে। এসির মধ্যে ও মেয়েটা খামছে। তুর্য বলল, এই পাখি, ডক্টর এখনই আসবে, সাহস রাখো, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমার। ওদের কথার মাঝেই রিফাত সুলতানা ছুটে এলো। তুর্য ওনাকে দেখেই বলে উঠল, আমার বউয়ের এখনই কেন ব্যথা হচ্ছে? আপনি না বলেছিলেন ডেট আরো 10 দিন পর? শান্ত হও তুর্য, ব্যথা উঠা ভালো, নর্মালে বেবি হওয়ার সম্ভাবনা বেশি। পরপর রিফাত সুলতানা বলল, ওকে ইমার্জেন্সি লেবার রুমে শিফট করতে হবে, মনে হচ্ছে বেবি নর্মালেই হবে। কথাটা বলতে দেরি নার্সরা এসে সায়রাকে নিয়ে যেতে লাগলো। কিন্তু তুর্য হাত ছাড়ল না। সবার সামনে বলে উঠল, আমি আমার বউয়ের সঙ্গে যাব। ডক্টর সহ নাফিস ওরা ওহা করে চেয়ে রইল। লোকটার মাথা কি গেছে নাকি পুরোটা? বউ কি পার্কে ঘুরতে যাচ্ছে যে সঙ্গে যাবে? নাফিস এসে বলল, স্যার নিয়ে যেতে দিন, সায়রার অবস্থা খারাপ। আমি গেলে কি সমস্যা? আমার তো বউ, আমি বাইরে থাকলে টেনশনে মরে যাব, প্লিজ আমি চাই। রিফাত সুলতানা এবার বলল, দেখো তুর্য, আমাদের এখানে এমন নিয়ম নেই, ওয়েট করো। তুর্য কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তাকে সঙ্গে যেতে দিবে না। বউকে নিয়ে গেলে তুর্যর তো কলিজা শুকিয়ে যাবে। তুর্য সায়রার দিকে তাকালো। চোখ বেয়ে পানি পড়ছে। কিছু বলার ও হয়তো শক্তি নেই। তুর্য সায়রার হাতে চুমু খেয়ে বলল, ওয়েট করছি বউ, আমার প্রিন্সেসকে নিয়ে এসো। সায়রার তাকানোর ও শক্তি নেই। তবে তুর্যর সব কথাই ওর কানে গেছে। সায়রাকে নিয়ে যাওয়া হলো। তুর্যর চোখ মুখ লাল হয়ে উঠেছে। মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে গেছে এখনই। নাফিস এসে তুর্যর কাঁধে হাত রাখল। তুর্য ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নাফিস বলল, চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তুর্যর যে কি বলার মতো ভাষা নেই। ভেতর থেকে এবার সায়রার চিৎকার শোনা যাচ্ছে মৃদুভাবে। তুর্য বসেছিল একটু, এবার উঠে দাঁড়ালো। শুধু পায়চারি করছে, কি যেন বিড়বিড় করছে শুধু। নাফিস আর জেরিন বসে আছে। তুর্যর পরনে এখনো অফিসের কাপড়। আর কত সময়? তুর্য পাগল হয়ে যাবে। এত কষ্ট কেন পাচ্ছে তার বউটা? তুর্য মনে মনে ঠিক করে নিল, এটাই লাস্ট। আর বাচ্চার নাম মুখে ও নিবে না। এত কষ্ট সওয়া যায় নাকি? তুর্য পারবেন না বারবার সায়রাকে এমন কষ্ট দিতে। শুধু একটা মেয়ে হোক তার। জীবনে আর কিছু চাওয়ার থাকবে না। সব পেয়ে যাবে তুর্য। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা তুর্য ওয়েট করছে। ভেতর থেকে ঠিক সেই মুহূর্তেই বাচ্চার কান্নার আওয়াজ এলো। তুর্য মাথা চেপে ধরে বসেছিল। বাচ্চার কান্নার আওয়াজ কানে আসতেই তুর্য মাথা তুলে তাকালো। এটা তুর্যর বাচ্চার কান্না। নাফিস তুর্যর পাশে বসেছিল। তুর্যর দিকে চেয়ে দেখল তুর্যর চোখে পানি টলমল করছে। এখনই বোধহয় গড়িয়ে পড়বে। ঠিক অমন সময় লেবার রুম থেকে বের হলেন ডক্টর। হাতে সাদা তোয়ালেতে পেঁচানো একটা ছোট্ট বাচ্চা। নাফিস আর জেরিন তো আগে দৌড়ে গেল। কিন্তু বাচ্চার বাপ যে প্রথম কোলে নেবে। তুর্যর পা চলছে না। দাঁড়ালো তুর্য। রিফাত সুলতানা নিজেই এগিয়ে এলেন। তুর্যর দিকে চেয়ে বলল, মেয়ে হয়েছে তোমার, একেবারে চাঁদের মতো ফুটফুটে মেয়ে, নাও কোলে নাও। তুর্য তাকালো বাচ্চাটার দিকে। এইটুকু একটু মুখ পিটপিট করে তাকাচ্ছে। তুর্য হাত পাতল। বুকের ভেতর থরথর করে কাঁপছে তার। মেয়ে হয়েছে তুর্যর। তুর্য বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার বউ। রিফাত সুলতানা হেসে বলল, ভালো আছে তোমার বউ, একটু পরেই কেবিনে দিয়ে দিব। জামাই বউ দুটোই পাগল। ডক্টর চলে গেল। তুর্য বাবুটার দিকে তাকালে দেখল বাবুটা ওর দিকে চেয়ে আছে। তুর্যর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়ের কপালে চুমু খেলো তুর্য। ইস, এই ছোট্ট মানুষটার আগমন নিয়ে তুর্য পাগল হয়ে উঠেছিল। আজ এই ছোট্ট মানুষটা তুর্যর কোলে। তার মেয়ে, তার প্রিন্সেস। তুর্য বাবুকে কোলে নিয়ে বসলো এবার। বোনাফিস সামর্থ্য বেগমকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। তুর্য তার মেয়ের দিকে অপলক দৃষ্টি চেয়ে আছে। মেয়ে একবার এদিকে তাকাচ্ছে আরেকবার ওদিকে। সদ্য জন্ম নেওয়া শিশু। মনে হচ্ছে অবাক হয়ে সব দেখছে। কোনো কান্নাকাটি নেই। একেবারে শান্ত মেয়ের মতো। সামর্থ্য বেগম মন ভরে এই দৃশ্য দেখল। তার নাতির একটা সুন্দর জীবন তিনি সব সময় চেয়েছে। আজ তা নিজের চোখে দেখছে।
বাবুকে জেরিন কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। জেরিন এবার কোলে নিল। নাফিসও নিল একটু। তুর্য অপেক্ষা করছে কখন তার বউকে একটু দেখতে পাবে। এমন অমূল্য জিনিস তুর্যকে এতে কষ্ট করে এনে দিল তার বউ। বউকে কি দিয়ে খুশি করবে তুর্য? এর মাঝে নাফিস বল উঠল। বাবুকে পেয়ে সবাই মিষ্টির কথা ভুলে গেছে। আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। নাফিস বের হয়ে গেল। জেরিনের কোলে বাবু। তুর্য অপেক্ষা করছে কখন ডাকবে তাকে সায়রাকে দেখার জন্য। একটু পরেই ডাকা হলো তুর্যকে। সায়রাকে কেবিনে দেওয়া হবে। জেরিন এসে বেবিকে তুর্যর কোলে দিল। তুর্য দেখল মেয়ে তার ঘুমিয়ে পড়েছে। তুর্য এগিয়ে গেল কেবিনের দিকে। সায়রাকে আনা হলো। সায়রা চেয়ে আছে। যেহেতু নর্মাল ডেলিভারি তাই তেমন একটা অসুস্থ সাইতে হয়নি। তুর্য দাঁড়িয়ে আছে কেবিনের সামনে। সায়রাকে যখন কেবিনে ঢোকানো হলো সায়রা দেখল তুর্য বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কেবিনে শুধু তুর্যই ঢুকতে দিল। সায়রা চেয়ে আছে। তুর্য বাবুকে কোলে নিয়ে গিয়ে বসল সায়রাই পাশে। সায়রা আশ্রয় হয়ে বসে। চোখ দিয়ে পানি পড়ছে। বাবুকে এখনো সে কোলে নেয়নি। তুর্য বলল, কাঁদছ কেন পাখি? অনেক কষ্ট হয়েছে। সায়রা মাথা নাড়িয়ে বলল, কষ্ট হয়নি। পরপর বলে উঠল, একটু কষ্ট হয়নি। যতটুকু হয়েছিল আপনার কোলে আপনার প্রিন্সেসকে দেখে সেটাও চলে গেছে। আপনি খুশি তো তুর্য? তুর্য এক হাতে সায়রাকে কাছে টেনে চুমু দিল সায়রার কপালে। বলল, এক অমূল্য উপহার তুমি আমায় দিয়েছ পাখি। আমি অনেক খুশি অনেক। তুর্য এবার সায়রার কোলে বাবুকে দিল। সায়রা কোলে নিতেই নড়েচড়ে উঠল বাবু। পরপর তাকালো সায়রার দিকে। এখনো কাঁদেনি এই মেয়ে। এবার কেমন ঠোঁট বাঁকিয়ে কেঁদে উঠল। তুর্য ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নার্সকে ডাকল। সায়রা কিছু বলার আগেই নার্স এসে বলল, কি হয়েছে স্যার? আমার মেয়ে হুট করে কাঁদছে কেন? নার্স ভয়ে পেয়ে গিয়েছিল। এবার তুর্যর দিকে চেয়ে বলল, আপনার মেয়ের খিদে পেয়েছে না? 1 ঘন্টা হতে চলল দুনিয়াতে এসেছে। পরপর সায়রার দিকে এগিয়ে গিয়ে বলল, ওর খিদে পেয়েছে। খাওয়াতে তো পারবেন? জি পারবো। নার্স বেরিয়ে গেল। সায়রা বাবুকে কোলে নিয়ে বসে আছে। তুর্য বলল, আমার প্রিন্সেসের খিদে পেয়েছে বউ। খাওয়াও ওকে। আগে আপনি বের হন। তুর্য ভ্রু কুঁচকে বলল, আমি কেন বের হব? আপনি বের হন, জেরিনকে পাঠান। কি সাহায্য লাগবে আমাকে বলো। এর মাঝে বেবি আবার কেঁদে উঠল। সায়রা এবার বলল, বের হবেন আপনি। তুর্য বলল, তুমি কি আমার সামনে ফিডিং করাতে লজ্জা পাচ্ছ বউ? সায়রা কিছু বলল না। মাথা নিচু করে রইল। তুর্য বুঝল কাহিনী। বলল, যে জিনিস আমি 1000বার দেখেছি, ছুঁয়েছি, খেয়ে। তুর্য কথাটা শেষ করার আগে সায়রা বড় বড় চোখ করে তাকালো। তুর্য থেমে গেল। বলল, ওকে বের হচ্ছি। হয়ে গেলে আমাকে ডাকবে খুব। তুর্য বেরিয়ে গেল। জেরিনকে পাঠালো ভেতরে। এর মাঝে নাফিস মিষ্টি নিয়ে হাজির। এসে দেখল তুর্য দাঁড়িয়ে আছে। নাফিস পাশে এসে সে দাঁড়ালো। জেরিন নেই, হয়তো সায়রার সাথে। নাপিয়া মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি নিয়ে তুর্যর দিকে এগিয়ে দিল। বলল, অভিনন্দন স্যার। তুর্য মিষ্টি খেয়ে নাফিসকে ও খাইয়ে দিল। একদিন পরই সায়রাকে রিলিজ করা হলো। নাফিস আই জেরিন উইর রাতেই বাড়ি ফিরে গিয়েছে। পরের দিন সায়রা আর বেবিকে নিয়ে বাড়ি ফিরল তুর্য। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই দেখল বসার ঘরে জেরিন বেবির ওয়েলকামের জন্য বেলুন আরো অনেক কিছু দিয়ে সাজিয়েছে। কেক এনেছে। সায়রা তো খুশি হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ওয়েলকাম করার জন্য এসব সাজিয়েছে। তুর্যর কোলে বেবি। সামর্থ্য বেগমের দিকে এগিয়ে গেল তুর্য আর সায়রা। সামর্থ্য বেগম বসেছিলেন, বেবিকে তার কোলে দেওয়া হলো। তিনি চেয়ে রইলেন বাবুর মুখের দিকে। মুখ ফুটে বলে উঠল, এ তো একেবারে বৃষ্টির মতো দেখতে। নাক মুখ সব। তুর্যরে তোর মা চলে এসেছে। তুর্য সত্যিই এটা ফিল করছে। তার মা এসেছে। সায়রা বুঝল এর জন্যই তুর্য মেয়ে মেয়ে করেছে। সামর্থ্য বেগম বলল, মেয়ের নাম রাখবি না? সায়রা আর তুর্য দুজনেই বলল, তুমি ঠিক করে একটা নাম রেখে দাও। সামর্থ্য বেগম একটু ভাবল। পরপর বলল, আরবি জাহান বৃষ্টি। সবাই পছন্দ করল নামটা। 7 দিন পর আকিকা দিয়ে এই নামই রাখা হবে তুর্যর মেয়ের। সবাই একসঙ্গে কেক কেটে বাবুকে নিয়ে রুমে এলো সায়রা তুর্য। এসে দেখল জেরিন রুম পুরো ক্লিন করেছে। সব গুছিয়ে রেখেছে। সাথে সাজিয়েছে। এদিকে ওদের ছোট্ট আরবি ঘুমে বিভোর। তুর্য ছোট্ট বিছানা করল বিছানার মাঝখানে। সায়রা শুয়ে দিল মেয়েকে। দুজনেই চেয়ে রইল মেয়ের দিকে। তুর্য সায়রার দিকে তাকালো। কেমন পরিপূর্ণ লাগছে আজ সব। যা তুর্য কখনো ভাবেনি। বিয়ে বাচ্চা। আজ তার বউ আছে। ফুটফুটে একটা কন্যা সন্তান আছে। সায়রা তুর্যর দিকে চেয়ে বলল, কি ভাবছেন এত মিস সাদমান শাহরিয়ার তুর্য? তুর্য সায়রার দিকে চেয়ে থেকে সায়রার হাতটা শক্ত করে চেপে ধরল। বলল, ধন্যবাদ পাখি আমার জীবনে এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সায়রা তুর্যর কাঁধে মাথা রাখল। হাতটা চেপে ধরে বলল, আপনাকে ও ধন্যবাদ মি রাগী বসো।
আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে রানী করে রাখার জন্য। রাজযোগ, রাজা, রাজকন্যা সবই তোমার, আমার বউ পাখি। আমৃত্যু তোমায় রানী করে রাখবো। কথাটা বলেই সায়রার দিকে ফিরে বলল, ভালোবাসি বউ পাখি। আমিও ভালোবাসি আপনাকে আরবির দুষ্ট পাপা। তুর্য হাসল। পরপর সায়রার কপালে চুমু খেল। সত্যিই তো, সেই রাগে একরোখা তুর্য আজ সংসারী হয়েছে, বাবা হয়ে গেছে। রাগী বর্ষ আজ এই মেয়ের বসে চলে এসেছে। তুর্য এভাবে পুরো জীবনটা কাটিয়ে দিতে চায়। সব এমনি থাকুক, কিছু পরিবর্তন না হোক। তুর্যর মতো একাকিত্বে ভেসে যাওয়া লোকেদের একজন করে সায়রা আজমির হোক, যে এসে হাত ধরে পাশে দাঁড়াবে, জীবনটা সুন্দর করে তুলবে। আর তুররা বাঁচাতে চাইবে যুগ যুগ। সমাপ্ত।